আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম সাধারণ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তা আজকে আমরা পঞ্চম অধ্যায়টাও বই থেকে নিয়েছি। এর কারণ হচ্ছে বইয়ের যাতে সব খুঁটিনাটি বিষয়গুলি তোমাদের আয়ত্তে এসে পড়ে। আর এছাড়া এখানে বইয়ের বাইরে কিছু ভিডিও বা অ্যানিমেশন এবং ছবি দেখানো হবে, যাতে তোমরা চোখের ক্রিয়া, তারপরে লেন্সের ক্রিয়া এবং লেন্সের ফোকাস, এরকম যেসব জটিল বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে খুব সহজেই বুঝতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা অধ্যায়টি শুরু করি। তো পঞ্চম অধ্যায়ের নাম দেখতে হলে আলো চাই। দেখো, এখানে আমরা মূলত একটা বস্তুকে কিভাবে দেখি সেটা হচ্ছে, মানে চোখ থেকে কি বস্তুর মধ্যে আলো যায়, নাকি বস্তু থেকে চোখের ভিতরে আলো এসে ঢুকে। তো সেটা মূলত দেখো, এই যদি হয় আমাদের চোখ, আর মনে করো এই একটা বস্তু, এ নামক একটা বস্তু, তাহলে কোনটা সঠিক? এ থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, নাকি চোখ থেকে আলো গিয়ে এতে পড়ে? কোনটা সঠিক? এখানে প্রথমটা সঠিক। ওকে, যে কোনো একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে তখন আমরা মূলত বস্তুটাকে দেখতে পাই। এবং এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়, কারণ আমরা রাতের বেলা কিন্তু দেখি না, তাই না? কারণ যদি চোখ থেকে আলো গিয়ে বস্তুর উপরে পড়তো, তাহলে চোখ তো আমাদের রাতের বেলাও থাকে, তাই না? চোখ তো আর রাতের বেলা নাই হয়ে যায় না। তো সেক্ষেত্রে দেখো, রাতেও কিন্তু আলো যেত বস্তুতে এবং আমরা বস্তুকে দেখতে পেতাম। বাট যেহেতু এই ঘটনা ঘটে না, অর্থাৎ চোখ থেকে আলো গিয়ে বস্তুকে দেখতে পাই না, বস্তু থেকে আলো এলে, মানে বস্তু থেকে আলো চোখের মধ্যে এলে তখনই কেবল একটা বস্তুকে দেখতে পাই। তার মানে রাতের বেলা যেহেতু এই বস্তুটা অন্ধকারে যদি থাকে, তাহলে তার এই বস্তুটার মধ্যে কোনো আলো নাই, তাই না? দেয়ার ইজ নো লাইট, এখানে কোনো লাইট থাকে না, যার কারণে এই যে আলোটা এসে পড়তো চোখে, সেটার এখন পড়ে না, তাই তো? এই কারণে আর আমরা রাতের বেলা বস্তুটা দেখি না। তার মানে আমরা বুঝলাম যে কোনো একটা বস্তু থেকে চোখে আলো এসে পড়ে এবং সেখানে কিন্তু চোখের একটা লেন্স থাকে। ওকে, তো আমরা লেন্স সম্পর্কে পরবর্তীতে জানবো। আমরা এখন অধ্যায়টা একটু পড়া শুরু করি, রিডিং। তো দেখো, আমি একটু হাইলাইটার ইউজ করি। এখানে যেসব কথা বলা আছে এগুলি আসলে খুবই সহজ। যে আলোর কথা বলে শেষ করা যাবে না, চোখ বন্ধ করলে কিছুই দেখি না, পুরোপুরি অন্ধকারে চোখ খোলা রাখলেও দেখি না। আলো হচ্ছে সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই। তোমরা আগের শ্রেণীগুলোতে আলোর বিভিন্ন ধর্মের সাথে পরিচিত হয়েছে। তার মানে আলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আলোর বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এরকম অনেক কিছু আছে। অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে আলোর, যেগুলোর সাথে তোমরা আগে পরিচিত হয়েছ। ওকে, তো এর অধ্যায় আয়না বা দর্পণের ব্যবহার ছাড়াও আলোর প্রতিসরণ সম্পর্কে আরও কিছু জানবে। তো এর অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। তো আলোর প্রধান দুইটা ধর্ম হচ্ছে, একটাকে বলা হয় প্রতিফলন, এবং আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো এই অধ্যায়ে আমরা প্রতিফলন নিয়ে কথা বলবো না, প্রতিসরণ নিয়ে কথা বলবো। ওকে, প্রতিসরণ, টোটাল অধ্যায়টা জুড়ে আমাদের শুধুমাত্র প্রতিসরণ নিয়ে কথা বলা আছে। ওকে, এরপর দেখো, তো এছাড়াও চোখের ক্রিয়া, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখ ভালো রাখার উপায় জানতে পারবে। তো আমাদের দেখো, মূল পড়া কিন্তু এখানে, এই যে লাস্ট লাইনগুলোতে, যে চোখের ক্রিয়া, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা নিকটবিন্দু, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখকে ভালো রাখার উপায়, এগুলো হচ্ছে আমাদের মূল পড়া। এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন থাকে। তো আমরা অধ্যায় শেষ করার পরে যদি সময় পাই, তাহলে আমরা এই অধ্যায়ে রিলেটেড কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব। তো চলো আমরা নিচের দিকে যাই। এখানে এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখতে পারবো সে সম্পর্কে একটু বলা আছে। যে দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, যেমন পাহাড়ের রাস্তায় দর্পণের ব্যবহার আছে এবং গাড়িতে দর্পণের ব্যবহার, বিভিন্ন ধরনের দর্পণের ব্যবহার রয়েছে। দেন আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো,
এরপরে দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ একটা বস্তু যে আমরা দেখতে পাই, একটা বস্তু থেকে যে আলো আসে এবং চোখ দ্বারা যে সেটা দেখতে পাই সেটা কিভাবে, সেই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপর স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুকে ব্যাখ্যা করতে পারবো। লেন্সের ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আমি এটাকে একটু গাঢ় করে দিলাম। চোখের ত্রুটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, দেন লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ওকে, এটাকে আমি একটু লাল কালার করে দিই। আচ্ছা, একবার যেহেতু আমি গ্রিন করেছি এখন আর লাল হচ্ছে না, যাই হোক হয়েছে মোটামুটি। তো এই জায়গাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। চোখ ভালো রাখার উপায়, এখান থেকে এমসিকিউ আসতে পারে। চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারবো এবং চোখের প্রতি যত্ন নেব এবং অন্যদের সচেতন করব। তো এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। ওকে, তাহলে আমাদের শুরুর টপিকটা আছে আয়না বা দর্পণের ব্যবহার। তো আমরা একটু পড়ার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার আছে। তো বর্তমান পাঠে আমরা আয়না বা দর্পণের বিশেষ দুটি ব্যবহার নিয়ে আলোচনা করব। কয়টি? দুইটি ব্যবহার। এই দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক বা পার্বত্য সড়কের বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার। ওকে, তাহলে দেখো, প্রথমে আছে নিরাপদ ড্রাইভিং। তো গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে কী ঘটছে তা সবসময় খেয়াল রাখা। গাড়ির আশেপাশে কী ঘটছে তা খেয়াল না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। হ্যাঁ, তোমরা একটা গাড়িতে যেমনটা দেখতে পাও, যে আমি তো খুব ভালো চিত্র আঁকতে পারি না, তো এটা যদি একটা গাড়ির ফ্রন্ট ভিউ হয়, মনে করো এটা একটা গাড়ির ফ্রন্ট আমরা ধরে নিলাম। তো এই হচ্ছে তার স্টিয়ারিং, এই পাশে মনে করো ড্রাইভার বসবে, আর এই যে এই পাশে একটা জানালা এবং এই পাশে একটা জানালা, দরজা মূলত এগুলো। তো এখানে দেখো, এই যে এই বরাবর একটা আয়না থাকে এবং এইখানে কিন্তু একটা আয়না থাকে, তাই না? আয়নাগুলো দ্বারা কি দেখা যায়? ওই যে পিছনের গাড়িগুলি, এই পাশেরটা এই পাশে দেখা যায় এবং এই পাশেরটা কিন্তু এই পাশ দিয়ে দেখা যায় পিছনের গাড়িগুলো। তো ওটার কথা এখানে বলা আছে। ওকে, তো এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকের মাঝখানে রিয়ার ভিউ মিরর নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে। এগুলো গাড়ির দুপাশে এবং পেছনের দিকে দেখার কাজে সাহায্য করে। ওকে, তো রিয়ার ভিউ মিররটা কোনটা? রিয়ার ভিউ মিরর হচ্ছে এই যে গাড়ির মাঝামাঝি অংশে উপরের দিকে, ড্রাইভারের মাথার ঠিক উপরের দিকে গাড়ির মাঝামাঝি অংশে যেই মিররটা থাকে, এগুলোকে কী বলা হয়? রিয়ার ভিউ মিরর। ওকে, তো এরপর দেখো, ফলে ড্রাইভার সামান্য মাথা ঘুরেই চারপাশ দেখতে পারে, তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না। ওকে, তো এরপরে আমরা দেখি, আচ্ছা এই তো এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে, যে এই যে একটা মিরর, এই যে এগুলো সাইড মিরর এবং এটা কি রিয়ার ভিউ মিরর, তাই না? ওকে, তো গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার হাত সর্বদা স্টিয়ারিং হুইলে রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখতে পারে। গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণগুলোকে চিত্রপারদর্শক ০২-এর মতো করে যথাযথ অবস্থানে ঘুরিয়ে নেয়, যেন ড্রাইভিং সিটে বসে পেছনে এবং দুই পাশে ঠিকভাবে দেখা যায়। দুই পাশে মানে গাড়িগুলি কী গতিতে আসছে, তার গাড়ির আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, সে ডানে ঘোরার সময় বা বামে ঘোরার সময় বা ব্রেক করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই কারণে দুই পাশের মিররটা থাকে এবং মাঝামাঝি যেই মিরর, অর্থাৎ এই যে এইটা কেন থাকে? যে পিছনের যাত্রী তাকে কোনো আক্রমণ করছে কিনা বা পেছনের যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এই মিররটা থাকে। ওকে, আচ্ছা, তো এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয়, যেন কোনো ময়লা বা ধুলোবালি না থাকে। আচ্ছা, এগুলো রিডিং করলেই বুঝবে। আয়নায় ময়লা থাকলে অন্য গাড়ির প্রতিবিম্ব অবস্থান সঠিকভাবে নাও দেখা যেতে পারে। এরপরে চলন্ত অবস্থায় গাড়ির লেন পরিবর্তন, এই যে এগুলো করতে হবে, যেন
পেছনের গাড়ির অবস্থান বোঝা যায়। তো এই কথাগুলি আমি একটু আগে বললাম। তো এই ছিল নিরাপদ ড্রাইভিংয়ে দর্পণের এক ধরনের ব্যবহার। এরপরে আমরা আরও একটা ধরনের ব্যবহার দেখব, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। তো এই যে দেখো, এখানে একটা পাহাড়ি রাস্তা দেখানো আছে, যেটা কিনা ওই দিক থেকে এসে এই দিকে গিয়েছে, তাই না? তাহলে দেখো, এই দিক থেকে যে গাড়িটা আসবে, এই যে এই দিক থেকে যে গাড়িটা আসতেছে এবং ওই দিক থেকে যেই গাড়িটা আসতেছে, তারা কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, তাই না? কিন্তু এখানে যদি দুটা আয়না বসানো থাকে, এই যে এখানে একটা আয়না বসানো আছে এই দিকে করে, এবং এই জায়গাতে আরও একটা আয়না ওই দিকে করে বসানো আছে। তো এই যে এই আয়নাতে কিন্তু, এই আয়নাতে, এই যে এটা যদি আমি এ নামক একটা গাড়ি ধরি, এই আয়নাতে কিন্তু একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এ নামক একটা গাড়ি যদি এখানে থাকে, এ নামক একটা গাড়ি এইদিকে আসছে, তাই না? তাহলে এই আয়নাতে কিন্তু এর প্রতিবিম্ব দেখা যাবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখানে এটা সম্ভবত একটু ভুল হয়েছে, যে এখানে তো এই গাড়িটা দেখা যাবে না, তাহলে তো নিজেই নিজেকে দেখবে, তাই না? এখানে মূলত অন্য গাড়িটা দেখা যাবে, অন্য পাশ থেকে যেই গাড়িটা আসছে সেটা দেখা যাবে। তাহলে আমরা একটু রিডিং পড়ি, দেখি কী লেখা আছে। যে পাহাড়ের রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়, অনেক সময় এমনও বাঁক থাকে যে রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়, অর্থাৎ রাস্তা এইভাবে এসে এইভাবে চলে গেছে। মনে করো রাস্তাটা এইভাবে গিয়েছে, এবং এই যে এখানে যেটা আছে, আমি একটু এই চিত্রটা থেকে দেখাই। দেখো যে এই যে রাস্তাটা এইভাবে এসে এইভাবে চলে গেল, তাই না? হ্যাঁ, রাস্তাটা এইভাবে এসে এইভাবে চলে গেছে ওই দিকে। কিন্তু দেখো, এই যে মাঝখানে পাহাড়টা থাকার কারণে, এই পাহাড়টা থাকার কারণে কিন্তু এই দিকের গাড়ি এই পাহাড়ের ভিতর দিয়ে ভেদ করে তো আর ওই রাস্তাটাকে দেখতে পায় না, তাই না? তাহলে ওই পাশ থেকে যে গাড়ি আসে তাকে কিন্তু সে দেখতে পায়। আবার অনুরূপভাবে ওই দিকের যে গাড়িটা আছে, অনুরূপভাবে দেখো, ওই দিকের যে গাড়ি, এই যে ওই দিক থেকে যে গাড়িটা আসতেছে, সে কিন্তু এই জায়গার গাড়িটাকে দেখতে পায় না। তাই দুই পাশে দুইটা মিরর লাগানো থাকে। এতে করে কি হয়, এই যে এই পাশের গাড়িটা যখন এই জায়গাটাতে এসে পৌঁছায়, তখন এই দর্পণে, এই যে এই দর্পণে ওই দিক থেকে আগত গাড়িটাকে দেখে। ঠিক আছে, এবার এগুলো একটু মুছে দিই, আমি চিত্রটাকে আবার নতুন করে একটু মার্ক করি। আবার দেখো, ওই দিক থেকে যে গাড়িটা আসতেছে, ওই দিক থেকে সে ধরো ওই যে ওই পয়েন্টটাতে আসছে, এখন যে পয়েন্টটাকে মার্ক করলাম, এখন সে কিন্তু সরাসরি এই আয়নাটাকে দেখতেছে, সরাসরি এই আয়নাটাকে দেখতেছে। তো এই আয়নাতে সে এই অপর পাশের গাড়িটার প্রতিবিম্বটা দেখতে পাই। ঠিক আছে, এভাবেই মূলত আমরা পাহাড়ের রাস্তায় দর্পণের ব্যবহারটা করে থাকি। তাহলে এবার একটু রিডিং পড়ি, যে কী আসছে তা বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড়ের রাস্তায় ড্রাইভিং বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড় রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়। আচ্ছা, এই দর্পণগুলো মূলত গলীয় দর্পণ। এই দর্পণগুলি কিন্তু সমতল দর্পণ না, এগুলো হচ্ছে গলীয় দর্পণ, অর্থাৎ আইদার এইরকম এইভাবে গোল, অথবা এইভাবে ভিতরের দিক, অর্থাৎ গলীয় দর্পণ এগুলো। ঠিক আছে, তো এত কিছু আসলে তোমাদের নেই। গলীয় দর্পণ বা গলীয় দর্পণের প্রকারভেদ, সেখানে দুই প্রকার আছে, উত্তল অবতল, তো সেগুলো তোমাদের নেই। জাস্ট এই অংশটাকে তোমরা বইয়ে যেভাবে ব্যাখ্যা করা আছে ঠিক সেইভাবেই তোমরা ব্যাখ্যা করবে। ফলের কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে গাড়ি আসছে কিনা সেটি দেখা যায়, এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে। ওকে, তো এই ছিল আমাদের পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে কীভাবে আমরা দর্পণের ব্যবহারটা করি সেটা। আচ্ছা, এখানে একটা কাজের কথা বলা আছে, আমরা একটু দেখি এটা কি। এই যে এখানে একটা কাজ দিয়েছে, যে একটা গাড়ির আয়নাগুলো পরীক্ষা করে দেখো, দেখবে এগুলো তোমাদের পরিচিত সমতল আয়না নয়, এগুলো সমতল আয়না নয়। এর পৃষ্ঠদেশ সামান্য বাঁকা বা এগুলো গলীয় আয়না। এ কারণে এই আয়নায় সব কিছু একটু ছোটো দেখায়, কিন্তু এই আয়নায় অনেক বেশি এলাকা দেখা সম্ভব হয়। হ্যাঁ, এই পরীক্ষাটা তোমরা চাইলে করতে পারো, যে গাড়িতে বিভিন্ন ধরনের যেই আয়নাগুলো লাগানো থাকে, সে আয়নাগুলো কিন্তু এরকম সমতল দর্পণ হয় না, এইভাবে গলীয় থাকে দর্পণগুলি, এরকম গলীয় থাকে। হ্যাঁ, গলীয় থাকে, কারণ গলীয় হলে ওই তোমার প্রতিবিম্বগুলো ছোট হয় এবং বেশি এলাকা দেখা যায়। তো সেটাই তোমাদের দরকার, তাই না? যত বেশি দেখতে পারবো তত বেশি নিরাপদে গাড়ি চালাতে পারবো।
ওকে, তো চলো আমরা এবার নিচের দিকে যাই। আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণের সংজ্ঞাটা দিতে হলে তোমাদেরকে আগে প্রতিসরণ ব্যাপারটাকে বুঝতে হবে। তো দেখো, এখানে এই চিত্রটা থেকে খুব সুন্দরভাবে বোঝা যায়। চিত্রে আমি এগুলো একটু চিহ্নিত করি, আমি এখানে কিছু নাম দিই। এ বি সি তো দেওয়া আছে। আচ্ছা, আমি এটাকে পি এবং এই প্রান্তটাকে কিউ ধরলাম। ওকে, তাহলে এখন এগুলোর নাম একটু আমি বলি, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। যেমন পি কিউ, এটাকে বলা হয় বিভেদ তল। পি কিউকে কী বলা হয়? বিভেদ তল। আমি এখানে একটু লেখার চেষ্টা করি। পি কিউ, এটা হচ্ছে কি বিভেদ তল। ওকে, বিভেদ তল কেন বলা হয়? কারণ দেখো, এটা বায়ু মাধ্যম এবং পানি মাধ্যম দুইটাকে ভাগ করেছে, তাই না? এটা মনে করো একটা পুকুর, এই যে নিচের অংশটা একটা পুকুর, এই পুকুরের উপরে কি আছে? বায়ু আছে। তার মানে পুকুরের যে পৃষ্ঠটা, সেটাই হচ্ছে আমাদের এখানে মূলত এই যে বিভেদ তল, সেটা। তো সেটা কি করলো? পানিটাকে আর বায়ুটাকে মাঝখানে সেপারেট করে দিল, তাই না? এই কারণে এটাকে বলা হয় বিভেদ তল। যে কিনা দুই মাধ্যমের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সে তাহলে বিভেদ তল হবে। ওকে, এই হচ্ছে আমাদের বিভেদ তল। এরপরে আমরা আরও কিছু দেখার চেষ্টা করি, যে সবগুলো আমরা চিনবো এখানে। হ্যাঁ, এরপরে আমরা প্রতিসরণটাকে ব্যাখ্যা করবো। তো বিভেদ তলের সাথে দেখো, বিভেদ তলের সাথে 90 ডিগ্রি করে এন প্রাইম এটা দেওয়া আছে। তো এই যে এন আর এই হচ্ছে যে এন প্রাইম, এটাকে আমরা বলবো অভিলম্ব। যেটা বিভেদ তলের সাথে লম্ব বরাবর থাকে, সেটাকে আমরা বলবো কি? অভিলম্ব। ওকে, এরপরে দেখো এই যে এ ও, এই যে এ ও যে রেখাটা এসেছে, এ ও, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আপতিত রশ্মি, কারণ এটা এসেছে আপতিত রশ্মি। ওকে, রশ্মি এটা আসলে সব বোঝা যাচ্ছে না, তোমরা বুঝে নেবে। এবং দেখো, এক পাশ থেকে এসে যে আরেক পাশে যে ঢুকে গিয়েছে, এটা হচ্ছে কি? প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তো রশ্মি বানানটা একটু বুঝে নিবে। তো এবার আমি একটু এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সব কিছুই চিনেছি, যে আমরা বিভেদ তল চিনেছি, আমরা অভিলম্ব চিনেছি। আমি একটু ভিন্ন কালার ইউজ করে আবার তোমাদের এগুলো মার্ক করে করে দেখাই, এবং তোমরা সেটা লিখে নেবে অবশ্যই। এই আমরা চিনলাম বিভেদ তল, এই আমরা চিনলাম অভিলম্ব, এই আমরা চিনলাম আপতিত রশ্মি, এই চিনলাম প্রতিসরিত রশ্মি, এই চিনলাম একটা মাধ্যম, এই চিনলাম আরেকটা মাধ্যম, তাই না? সব কিছু আমরা চিনেছি। এবার এই সব কিছু আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা বুঝবো যে মূলত প্রতিসরণ বলতে কী বোঝায়। তো প্রতিসরণের জন্য দেখো, এই যে বায়ু মাধ্যম এবং পানি মাধ্যম, তোমরা দেখেই বুঝতে পারছো যে বায়ু মাধ্যমটা খুবই হালকা হবে, তাই না? কারণ বায়ু পানির তুলনায় অনেক হালকা। আর পানি মাধ্যমটা তাহলে কী হবে? ঘন হবে। যে ভারী সেই ঘন, তাহলে ঘন হবে। এখন দেখো, আলোকরশ্মি কী করেছে? যে হালকা থেকে ঘনতে যখন আসে, তখন দেখো ওর অ্যাকচুয়াল যে দিক, এই যে এই দিকটা ও বি, অ্যাকচুয়াল যে দিক ছিল সেই দিকে না গিয়ে কিন্তু কিছুটা এন প্রাইম যে রেখা, তার দিকে সরে এসেছে, তাই না? তার দিকে কিন্তু সরে এসেছে, তার মানে অভিলম্বের দিকে সরে এলো, তাই তো? ওকে, তো এটাতে আমরা একটা ডিসিশন নিতে পারি যে হালকা থেকে যদি ঘনতে আসে, হালকা থেকে ঘনতে যদি আসে, তাহলে আলোকরশ্মি কী করে? অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। এটা আমি একটু এখানে লিখে দেই, অভিলম্বের দিকে সরে আসে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু উল্টা চিত্রটা দেখার চেষ্টা করি। আমরা একটু ঘন থেকে হালকাতে যাই। তাহলে ঘন থেকে হালকার যদিও চিত্রটা তোমাদের এখানে আঁকা নেই, বাট আমি একটু এঁকে দিচ্ছি। আমরা লাল কালি ইউজ করি। ঘন থেকে হালকা, মনে করো এইভাবে একটা আলোকরশ্মি গেল। তো এইখানে ঘন থেকে যখন হালকাতে যায়, দেখো ওর যাওয়ার কথা ছিল কোন দিক বরাবর? এই যে এই দিক বরাবর, তাই না? কিন্তু ও ওই দিকে না গিয়ে কী করে?
আর একটু শিফট করে, তাহলে দেখো অভিলম্ব থেকে দূরে সরে এলো। তার মানে জাস্ট উল্টাটা, ঘন থেকে হালকাতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে আসে। ঘন থেকে যদি হালকাতে যায় তাহলে কি হয়, অভিলম্ব থেকে এই যে ঘন, এই যে হালকা, তাহলে দেখো অভিলম্ব থেকে আরও দূরে সরে চলে গেল। ওকে, তো এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে নিবে। তাহলে দেখো এই যে আলোকরশ্মির যে দিক পরিবর্তন, দেখো যে হালকা থেকে ঘনতা আসলে অভিলম্বের দিকে বেঁকে আসে, এখানে কিন্তু একটা দিক পরিবর্তন করলো, তাই না? আবার দেখো ঘন থেকে যদি হালকাতে যায় তখনও কিন্তু একটা দিক পরিবর্তন করে, তাই না? ওই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ওই দিকে না গিয়ে ও এই দিকে শিফট করে। তাহলে এটা এখানেও কিন্তু একটা দিক পরিবর্তন করেছে এবং এখানেও কিন্তু একটা দিক পরিবর্তন করেছে। তাহলে দেখো আমরা এই পাশ থেকে এই পাশে আসলেও দিক পরিবর্তন করি, আবার এই পাশ থেকে এই পাশে গেলেও কিন্তু দিক পরিবর্তন করছে, মানে আলোকরশ্মিটা দিক পরিবর্তন করছে। তো এই যে দিক পরিবর্তনের ঘটনা, এই ঘটনাটাকেই মূলত প্রতিসরণ বলা হয়। তো এবার চলো আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করি। তো আমি একটু হাইলাইটার ইউজ করি। ওকে, তোমরা অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ এবং তার বাস্তব প্রয়োগ দেখেছ। আমরা জানি আলোকরশ্মি কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সবসময় সরলরেখায় চলে। যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। এই যে দেখো বিভেদ তলে এসে দেন গতিপথের দিক পাল্টে গেল। এখানেও কী করলো, বিভেদ তল পর্যন্ত আসলো, এরপর গতিপথের দিক পাল্টে গেল, তাই না? এটাই বলেছে। তো এই যে আলোকরশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো কি প্রতিসরণ। আলোকরশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই কি প্রতিসরণ। ওকে, দেন 5.04 চিত্রটি লক্ষ্য করে এখানে উপরে বাতাস এবং নিচে পানি কল্পনা করা হয়েছে। আচ্ছা, এই যে উপরে বায়ু মাধ্যম, নিচে পানি মাধ্যম কল্পনা করা হয়েছে। আলোকরশ্মি এ বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত এসেছে, অর্থাৎ এ ও আপতিত রশ্মি এবং ও বিন্দু হলো আপতন বিন্দু। এই যে ও যে বিন্দুটা সেটা হচ্ছে আপতন বিন্দু। আমি এগুলো একটু মুছে দিই তাহলে স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ দেখো এখানে ও বিন্দু, এই যে একটা ও বিন্দু আছে আমাদের, এই যে একটা ও বিন্দু আছে, এই ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু এবং এ ও যে রশ্মি সেটা হচ্ছে আপতিত রশ্মি। এই হচ্ছে আমাদের এ ও আপতিত রশ্মি, আর ও সি এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, তো ও বিন্দুর ভিতর দিয়ে পানির তলের উপর এন এন প্রাইম লম্ব আঁকা হয়েছে। এই যে ও বিন্দু দিয়ে এন এন প্রাইম একটা লম্ব আঁকা হয়েছে, এটা কি বিভেদ তলের সাথে কিন্তু লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ও বিন্দুর ভিতর দিয়ে এখানে লম্ব আঁকা হয়েছে। এখানে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি পানি। তো পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয়, আলোকরশ্মি সোজা ও বিপথে না গিয়ে ও এন প্রাইমের দিকে সরে এসে ও সি বরাবর যাবে। এই যে আলোকরশ্মি ও বিপথে না গিয়ে ও এন প্রাইমের দিকে সরে এসে ও সি পথে যাবে। আমি আবার একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, এগুলো একটু মুছে ফেলে আগে। হ্যাঁ দেখো এবার যে আলোকরশ্মি কী করলো, ও বিপথে না গিয়ে ও এন প্রাইমের দিকে সরে এলো, তাই না? কারণ আমরা জানি যে হালকা থেকে ঘনতা আসলে অভিলম্বের দিকে সরে আসে, তাহলে সরে আসলো, সরে এসে কোন পথে গেল, ও সি পথে। এই কথাটা এখানে বলা আছে যে ও সি বরাবর যাবে। এখানে ও সি হচ্ছে প্রতিসরিত রশ্মি, তো এগুলো আমরা আগেই বলেছি। চিত্রে অ্যাঙ্গেল এ ও এন হলো আপতন কোণ এবং সি ও এন হলো প্রতিসরণ কোণ। এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আমাদের চিনতে হবে। তো আমি চিত্র থেকে আবার একটু দেখার চেষ্টা করি, আমি এটা একটু মুছে এরপরে মার্কার ইউজ করি। দেখো কি বলেছে, এ ও এন, এই যে এ ও এন এই অ্যাঙ্গেলটা, এবং বলেছে কি সি ও এন প্রাইম, এই যে সি ও এন প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের আপতন কোণ এবং এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। তো আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মিটা, এই যে আপতিত রশ্মি এ ও, সেটা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এই হচ্ছে আমার আপতন কোণ আই। আবার প্রতিসরণ কোণ কাকে বলে? এই যে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে আমার আর কোণ, অর্থাৎ প্রতিসরণ কোণ। ব্যাস এতটুকুই এখানে উল্লেখ্য। আচ্ছা, এবার আমরা আবার একটু পড়ি যে এখানে উল্লেখ্য আলোকরশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো তাহলে কিন্তু এটি সোজা ও এন প্রাইম বরাবর চলে যেত। আছে কি বলেছে যে এ ও বরাবর আপতিত না হয়ে যদি এন ও বরাবর আপতিত হতো তাহলে কোন দিকে যেত? দেখো এন ও বরাবর যদি আপতিত হতো, আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। এন ও বরাবর যদি আপতিত হয় তাহলে আমি কি বলেছিলাম
সেই আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে, তাই তো? তাহলে দেখো এই যে এন ও বরাবর ও আপতিত হয়েছে, তাহলে দেখো আমাদের অভিলম্ব যেই রশ্মিটা ছিল সেই রশ্মি বরাবরই আলোক রশ্মি আপতিত হয়েছে। তাহলে দেখো একটা লাইন যদি তার এই লাইনের উপর যদি আরেকটা লাইন এসে পড়ে, তাহলে কি তাদের মধ্যবর্তী কোনো কোণ আসলে থাকবে? সেখানে কিন্তু কোনো কোণ থাকবে না। তাহলে এই যে এই ক্ষেত্রে যদি ও এন বরাবর অর্থাৎ অভিলম্ব বরাবরই আলোক রশ্মি আপতিত হয়, সেক্ষেত্রে আপতন কোণ আই সমান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে আলোক রশ্মি আর দিক পরিবর্তন করবে না, কারণ আমরা জানি যে অভিলম্ব থেকে দূরে সরে যায় অথবা অভিলম্বের দিকে সরে আসে, তাই তো? কিন্তু এটা তো আছে অভিলম্ব বরাবর, তাই এটা কিন্তু আর কোনো দিক পরিবর্তন করবে না। তো এই কথাটাই বলা ছিল যে ও এন বরাবর যদি আলোক রশ্মি পড়ে, তাহলে ও এন প্রাইম বরাবর আবার বের হয়ে যাবে। এখানে একটু মুছে দিলাম, দেখো এন ও বরাবর, হ্যাঁ এন ও বরাবর যদি পড়ে, এই হচ্ছে এন ও বরাবর যদি পড়ে, তাহলে ও এন প্রাইম বরাবর বেরিয়ে যাবে আলোক রশ্মি, সেটাই বলা আছে। ওকে ওকে, এবার আমরা একটা কাজ দেখি আবার, যে একটি কাপে একটি মুদ্রা রেখে তুমি তোমার মাথাটা এমনভাবে সরিয়ে নাও যেন মুদ্রাটি আর দেখা না যায়। এবার কাপে পানি ঢালতে থাকো, তুমি এক সময় মুদ্রাটি দেখতে পাবে। শূন্য কাপে আলো সোজাসুজি তোমার চোখে আসতে না পারলেও পানি থাকার কারণে বাঁকা হয়ে সেটা তোমার চোখে পৌঁছাতে পারে। ওকে, তো এই পরীক্ষাটা তোমরা যদি বুঝে থাকো তাহলে করবে, আর না বুঝলে এটা খুব একটা দরকার নেই। আমরা প্রতিসরণের সূত্রে চলে যাই। তাহলে প্রতিসরণের সূত্র দুটো আমি তোমাদেরকে ওই চিত্রটা থেকে একটু পড়াই, তাহলে খুব ভালো বুঝতে পারবে। দেখো এখানে আমরা একটু আসি, আমরা এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, প্রতিসরণের সূত্রে প্রথম সূত্রে কি বলেছিল? প্রথম সূত্রে বলেছিল যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং এই যে বিভেদ তল আছে তার উপর আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত যে অভিলম্ব এন এন প্রাইম, যে অভিলম্বটা আমরা এঁকেছি সেটা একই সমতলে থাকে। সেই তিনটা জিনিস অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব কী হয়? একই সমতলে থাকে। অর্থাৎ সবগুলি দেখো এই পৃষ্ঠার মধ্যেই কিন্তু লাগানো আছে, কোনোটা এমন না যে পৃষ্ঠা থেকে বাইরের দিকে বের হয়ে আসে, এরকম কিন্তু কোনোটা নেই। ওকে, অর্থাৎ পৃষ্ঠা থেকে যে উঁচু হয়ে আসছে, তুমি তোমার কলমটাকে পৃষ্ঠার সাথে এইভাবে লাগিয়ে ধরে এরপর কলমের এই মাথাটাকে ফিক্সড রেখে এই মাথাটাকে একটু উপর দিকে উঠিয়ে নিয়ে এসো। তাহলে দেখো কলমের সব পয়েন্ট কিন্তু পৃষ্ঠার সাথে লেগে নাই, এই মাথাটা পৃষ্ঠার সাথে লেগে আছে, কিন্তু এই মাথাটা কি তুমি টেনে উপর দিকে নিয়ে এসেছো, তাই না? বাট আলোক রশ্মির ক্ষেত্রে এরকম হয় না, সবগুলি কি এইরকম পৃষ্ঠার সাথে লেগে থাকে। তার মানে এই যে এই জিনিসটা পৃষ্ঠার সাথে লেগে আছে, এই জিনিসটা পৃষ্ঠার সাথে লেগে আছে, এইটা এবং এইটা পৃষ্ঠার সাথে লেগে আছে। সরি, বিভেদ তলের কথা তো বলেনি। সূত্রে বলেছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে। ওকে, এই ছিল আমাদের প্রথম সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রটা একটু দেখব। তো দ্বিতীয় সূত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় সূত্র বোঝার জন্য আমরা এই চিত্রটাকে আর একটু মডিফাই করে নিই। দ্বিতীয় সূত্র বোঝার জন্য চিত্রটাতে দেখো একটা তো আলোক রশ্মি দিয়েছে, তাই না? তো আমরা এক কাজ করে আমরা আরও একটা আলোক রশ্মি নিই। মনে করো একটা আলোক রশ্মি এই দিক বরাবর গিয়েছে, তো সে তার যাওয়ার কথা কোন দিকে? এই দিক বরাবর, তাই না? কিন্তু সেই দিকে না গিয়ে মনে করো যে এই বরাবর এলো। তাহলে দেখো এই হচ্ছে আমার একটা আই, তো এটাকে আমি I1 ধরলাম। এই হচ্ছে আমার আরও একটা আই, এটাকে আমি I2 ধরলাম। তারপর দেখো এই হচ্ছে আমার একটা আর, এই হচ্ছে আমার আরও একটা আর, তাই না? তো এই যে প্রথমটাকে আমি R1 ধরলাম এবং এই যে দ্বিতীয়টা সেটাকে আমি R2 ধরলাম। তো দ্বিতীয় সূত্র কি বলেছে? যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম, যেমন এই যে বায়ু মাধ্যম আর পানি মাধ্যম, এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই যে দেখো এই আলোটা এবং এই আলোটা উভয়টাই আমি চিন্তা করলাম যে লাল আলো, তো এটাকে আমি একটু লাল করে দিলাম, এটাকে আমি কী করলাম? লাল করে দিলাম। তো সবগুলি আলোক রশ্মি একই রকম হতে হবে। এখানে কিন্তু আরও 10টা 12টা 100টা 1000টা আলোক রশ্মিও থাকতে পারতো, বাট যদি থাকে তারা মনে করে যে এরকম করে আরও 1000 আলোক রশ্মি মনে করে আমি এঁকে ফেললাম। তো তারা যদি থাকেও, কিন্তু তারা এমনভাবে থাকবে যেন প্রত্যেকেই একই বর্ণের হয়, অর্থাৎ প্রত্যেকে যাতে লাল হয়।
বা প্রত্যেকে যাতে নীল হয় এরকম। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে বলেছে যে সাইন I1 বাই সাইন R1 সমান সমান হলো সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। তো এই সূত্রটা তোমাদের বই লেখা আছে, তাই আমার এখানে খুব একটা জায়গা হচ্ছে না, তাই এইভাবে লিখলাম। দেখো তোমাদের আসলে I1 I2 দিয়ে দেওয়া নেই, তো তারপর আমি একটু এভাবে বোঝানোর চেষ্টা করি। তো এই দুটার যে অনুপাত সেটা বলেছে যে একটা ধ্রুব সংখ্যা হবে যেটা কিনা n, এবং এই nটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো চলো এবার বইয়ে যেভাবে আছে আমরা আরও সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দুইটা করে আলোক রশ্মি না নিই, আমরা একটা করে আলোক রশ্মি নিয়ে নিই জাস্ট। তাহলে দেখো একটা করে আলোক রশ্মি নিলে এটার নাম আমরা কী দিয়েছিলাম? আপতন কোণ I। এটার নাম আমরা কী দিয়েছিলাম? প্রতিসরণ কোণ R। তাহলে কি বলেছে যে একজন নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য যদি আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R হয় তাহলে সাইন I বাই সাইন R একটা ধ্রুব সংখ্যা হয়, এবং সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে। এটা যদি প্রথম মাধ্যম হয়, এবং এটা আচ্ছা হঠাৎ করে সব আসলে মুছে গেল কেন জানো। তো আমরা আবার একটু আঁকার চেষ্টা করি। এটা এ হচ্ছে আমার I, এ হচ্ছে আমার R, তাহলে সাইন I বাই সাইন R সমান সমান কত? n। এই nটাকে বলা হবে কি? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ব্যাস, এটাই ছিল আমাদের দ্বিতীয় সূত্র। ওকে, তো আমরা এবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। অতটুকু কিন্তু আমরা পড়েছিলাম। এবার আমরা আলোর প্রতিসরণের দুটা সূত্র পড়ে নিলাম। এখন নিচের লেখাগুলো একটু পড়ি। যে দ্বিতীয় সূত্রে n হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো এটা আমরা অলরেডি বলেছি। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাপা হলে সেটাকে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। আচ্ছা, যদি মনে করো এই দুইটা মাধ্যমের মধ্যে প্রথমটা কি, দেখো এই দুইটা মাধ্যমের মধ্যে প্রথমটা শূন্য মাধ্যম এবং দ্বিতীয়টা এ নামক একটা মাধ্যম। এখানে যা কিছু তা হতে পারে, বায়ু হতে পারে, পানি হতে পারে, কাঁচ হতে পারে, তাই না, গ্লিসারিন হতে পারে, তেল হতে পারে, মানে যা খুশি তা ধরে নিলাম আর কি। তো শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করা হয় সেক্ষেত্রে ওইটাকে আমরা ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলি, তাই না। এই যেখানে কিন্তু তাই বলা ছিল যে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাপা হলে সেটাকে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। যেমন পানির প্রতিসরণাঙ্ক 1.33, বাতাসের প্রতিসরণাঙ্ক 1-এর কাছাকাছি যে সেটাকে 1 ধরা হয়ে থাকে। তবে মনে রেখো আলোর রং ভিন্ন হলে প্রতিসরণাঙ্কের মান একটুখানি ভিন্ন হয়। এটা কিন্তু আমরা অলরেডি আগেও বলেছি যে আলোকরশ্মির রং ভিন্ন হওয়া যাবে না, একই বর্ণ অর্থাৎ একই রঙের আলোকরশ্মি হতে হবে অবশ্যই। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী টপিক লেন্সে চলে আসি। তাহলে দেখো লেন্স কাকে বলে? এখানে এক কথায় বলা আছে যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যম, সেটাকে লেন্স বলে। তো অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়, তবে প্লাস্টিকের তৈরি হতে পারে, তাই না। অর্থাৎ যেটা স্বচ্ছ প্রতিসরক মাধ্যম হলেই হবে, তাহলে কিন্তু লেন্স হবে। ওকে, তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়ে আজকাল লেন্স তৈরি করা হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে। তো লেন্স সাধারণত দুই প্রকার, উত্তল বা অভিসারী অর্থাৎ কনভেক্স, এবং অবতল বা অপসারী বা কনকেভ। তাহলে তোমরা মনে রাখবে কীভাবে যে কনভেক্স কোনটা আর কনকেভ কোনটা। দেখো আমাদের কনভেক্স হচ্ছে উত্তল লেন্স, যেটা এই যে এটা হচ্ছে কনভেক্স, আর কনকেভ কোনটা, এই যে এইরকমটা। তাহলে এটা মনে রাখার খুব সুন্দর একটা টেকনিক আছে যে কেভ, CAVE, কেভ। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, লেন্সটাও তো মুছে গেল। এই দেখো এখানে একটু লেখার চেষ্টা করি। কেভ শব্দের অর্থ কিন্তু গুহা, তাই না, গুহা। তাহলে দেখো এই যে এই জায়গাটা কিন্তু গুহার মতো ভিতরের দিকে ঢুকে গিয়েছে, তাই না। এই যে এই জায়গাটা গুহার মতো ভিতরের দিকে ঢুকে গিয়েছে না, তো এই কারণেই তো এটাকে আমরা কনকেভ লেন্স বলতেছি, তাই তো।
আর বাকি যেটা থাকে সেটা আমাদের কনভেক্স। বাস এইভাবে তোমরা ইংরেজি নামটা মনে রাখতে পারো। আর যদি খুব বেশি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দরকার নেই। ওকে, এটা মুছে দিলাম। এবার আমরা দেখব যে উত্তল এবং অবতল লেন্সের বিভিন্ন ধর্মাবলী। তাহলে দেখো, উত্তল লেন্সে যে এখানে চিত্রটা খুব সুন্দর করে আঁকাই আছে, যে উত্তল লেন্সে যদি এক জোড়া সমান্তরাল, এক জোড়া না, মূলত এক গুচ্ছ আর কি, যে অনেকগুলো হতে পারে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরকম অসংখ্য হতে পারে। তো সবাই দেখো একটা পয়েন্টে এসে মিলিত হয় এবং সেটাকে বলা হয় এটার কি, ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্বটা কোথা থেকে মাপা হয়? ফোকাস দূরত্বটা মাপা হয় মূলত আলোক কেন্দ্র থেকে। এই যে এই মধ্যবর্তী একটা জায়গাতে থাকে আমাদের আলোক কেন্দ্র, সেটা থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি কি, ফোকাস দূরত্ব। এটাকে আমরা বলি কি, ফোকাস দূরত্ব। ওকে, তো এটা গেল আমাদের উত্তল লেন্সের কি, যে পরিচিতি এবং তার ফোকাস দূরত্ব। এবার আমরা দেখব অবতল লেন্স। উত্তল লেন্স এবং তার ফোকাস বিন্দু দেখলাম, এবার আমরা দেখব অবতল লেন্স এবং তার ফোকাস বিন্দু। তাহলে দেখো, আরেকটু উত্তল লেন্সটা আরেকটু দেখে আসি, যে এটার আরেকটা নাম কিন্তু দেওয়া হয়েছে অভিসারী লেন্স, বা হ্যাঁ, উত্তল লেন্স বা অভিসারী লেন্স। তাই না? অভিসার, এই অভিসার কথাটার অর্থ কী? তো অভিসার আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই অভিসার কথাটার মানে হচ্ছে মিলন, মানে মিলিত হওয়া। তো দেখো, এই যে আলোকরশ্মিগুলো যে গিয়েছে, আমি আমারগুলো যদি একটু মুছে দিই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো, এই যে এখানে যে আলোকরশ্মিগুলো গেল, সেগুলো কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখো মিলিত হয়ে গেছে, তাই না? তার মানে অভিসার ঘটেছে, তাদের মিলন ঘটেছে। এই কারণে এটাকে বলা হয় অভিসারী লেন্স। আর যদি তারা দূরে সরে যেত, যেমনটা ঘটে আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে, যেমন দেখো, এখানে যতগুলো আলোকরশ্মি আসে প্রত্যেকে কিন্তু দূরে দূরে সরে যায়। এই যে দেখো, দ্বিতীয় আলোকরশ্মিটা এইদিকে এসে এইদিকে চলে গেল। তৃতীয় আলোকরশ্মিটা যেহেতু আলোক কেন্দ্র দিয়ে এসেছিলো, তাই এটা বরাবর গেল। এরপর দেখো, এইদিকে এসে এইদিকে চলে গেল, এইদিকে এসে এইদিকে চলে গেল। এখন ঘটনা হচ্ছে, এই যে আলোকরশ্মিগুলো এদিকে যাচ্ছে, এরা কিন্তু কখনোই মিলিত হবে না। তার মানে কি, অবতল লেন্সে কি কখনোই বস্তু দেখা যাবে না? কারণ দুইটা আলোকরশ্মি যদি মিলিত না হয়, সেটা কিন্তু কখনোই দেখা যায় না, অবশ্যই মিলিত হতে হবে। তাহলে এখানে তো মিলিত হওয়ার কোনো চান্সই নেই এই যে এই জায়গাগুলোতে, তাই না? কারণ এরা ক্রমশ দূরে যাচ্ছে, ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে তো কোথাও মিলিত হবে না। তার মানে কি দেখা যাবে না? দেখা যাবে। কিভাবে? দেখো, ওরা যে দূরে চলে গেল, ওদের ওই পিছনের অংশগুলোকে আমরা একটু বর্ধিত করি। দেখো তো কোথায় আসে, এই যে দেখো, এই যে একটা পয়েন্টে কিন্তু এসে মিলিত হচ্ছে বলে মনে হয়। তো এই জায়গাটাকে আমরা বলি কি, ফোকাস। এবং এখানেও কি, আলোক কেন্দ্র থেকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এখানেও কি, এই যে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যেই দূরত্ব, এই যে এই দূরত্বটাকে আমরা বলি কি, ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এবার আমরা এই দুই ধরনের লেন্সের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে একটু পড়ি, বইয়ে রিডিং লেখা আছে, সেগুলো একটু দেখি কি লেখা আছে। যেমন শুরুতেই আমাদের উত্তল লেন্স সম্পর্কে বলা আছে। তো আচ্ছা, উত্তল লেন্স দেখি, যে চিত্র 5.05 এই যে প্রথম চিত্রটা, এই যে এই চিত্রটা, এটা চিত্র 5.05 কী বলা আছে, এটি হলো একটি উত্তল লেন্স। ওকে, তো এই লেন্সের মাঝখান মোটা, দুই প্রান্ত সরু, তাই এটি কখনো কখনো স্থূলমধ্য লেন্সও বলা হয়। স্থূল মানে মোটা, আর মধ্য মানে মাঝখানে, তো স্থূলমধ্য যেহেতু মাঝখানে মোটা। আচ্ছা, আলোকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। হ্যাঁ, উত্তল পৃষ্ঠেই তো আপতিত হয়। এই যে আলোকরশ্মি এইভাবে এইখানে আপতিত হয়, তাই না? এইখানে আপতিত হচ্ছিল, তাই তো? ওকে, আর তারপরে কি বলা আছে, যে লেন্সের সমান্তরাল আলোকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে। তো এই বিন্দুটি হচ্ছে ফোকাস বিন্দু, এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। তো উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে। অন্যদিকে অবতল লেন্সের মাঝখানে সরু প্রান্তের দিকটা মোটা। হ্যাঁ দেখো, মাঝখানে সরু, এই যে দেখো মাঝখানে ও কিন্তু ভিতর দিকে ঢুকে গিয়েছে। তার মানে মাঝখানটা যতটুকু মোটা, দুই প্রান্তগুলো কিন্তু তার চাইতে বেশি মোটা, তাই না? এখানে বলেছে মাঝখানে সরু, দুই প্রান্ত মোটা। তো এই লেন্সে অবতল পৃষ্ঠে সমান্তরাল আলোকরশ্মি
আপতিত হলে সেগুলো অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। এই যে দেখো, একটা এইদিকে, একটা এইদিকে, একটা ওইদিকে, একটা ওইদিকে, একটা ওইদিকে, অপসারী হয়ে ছড়িয়ে পড়েছে, তাই না? ওকে, কিন্তু যদি অপসারিত রশ্মিগুচ্ছগুলো পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে, কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। তো এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু, এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কি ফোকাস দূরত্ব। ওকে, তো সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ। হ্যাঁ, একটা গোলকের অংশ। যেমন এই যদি হয় একটা গোল, আমরা মনে করলাম স্বচ্ছ প্রতিসরক মাধ্যম, এটাকে এইখান দিয়ে কেটে ফেললাম। তো কাটার পরে দেখো এই যে এই অংশটা এই পাশে এলো। আবার মনে করি এটাকে এই অংশ কেটে ফেললাম, দেখো কাটার পরে কিন্তু এই অংশটা এরকম হয়ে গেল। এই হলো আমাদের কি লেন্স। আবার দেখো উল্টাটাও হতে পারে, যে এই যদি হয় একটা গোল, তাহলে আমি কি করলাম, এইখানটা কাটলাম, তাহলে এটা দাঁড়ালো এইরকম, তাই না? আবার এইখানটা কাটলাম, এটা দাঁড়ালো কেমন, এমন। এই দুটাকে যদি এখন আমরা জোড়া দেই, এই আমাদের অবতল লেন্স তৈরি হয়ে গেল, তাই তো? তাহলে দেখো দুই ধরনের লেন্সে কিন্তু গোলাকার একটা বল থেকে কেটে কেটে তারপরে একবার সোজাভাবে একবার উল্টাভাবে জোড়া দিয়ে কি তৈরি করা হচ্ছে, লেন্স তৈরি করা হচ্ছে। ওকে, তো যার কেন্দ্র হলো বক্রতার কেন্দ্র বলে, যার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে, এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য দুটি বক্রতার কেন্দ্র রয়েছে। হ্যাঁ, দুই পৃষ্ঠের জন্য দুটি বক্রতার কেন্দ্র থাকে। যেমন মনে করো যে এই যে এই পৃষ্ঠটার জন্য বক্রতার কেন্দ্রটা এটা। আমি একটু মুছে আবার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই অংশটা আমি একটু মুছে দিলাম। কেন এই অংশটাকে কেন বক্রতা, দেখো আমি আরও সুন্দর করে তোমাদেরকে একটু দেখাই। প্রথমত আমি উত্তল লেন্স নিয়ে নিই। মনে করো এই একটা উত্তল লেন্স, তো এগুলো কি গোলকের অংশ ছিল না? তো মনে করো এই যে এই পাশেরটা যে গোলকের অংশ ছিল, সেই গোলকটাকে আমি এবার একটু লাল কালি দিয়ে পূর্ণ করি। তাহলে এই আমি গোলকটাকে লাল কালি দিয়ে পূর্ণ করে দিলাম, এবং এই যে এই পাশের যেটা ডান পাশের যে অংশটা লেন্সের, সেটাকে এই যে ডান পাশের যে অংশটা সেটাকে আমি সবুজ কালি দিয়ে গোলকটাকে পূর্ণ করে দিলাম। এবার তুমি একটু চিন্তা করো, এই যে লাল গোলকের একটা সেন্টার রয়েছে না, সেটা মনে করলাম এটা। আচ্ছা, এটা লাল দিয়ে দেখালে ভালো হবে। হ্যাঁ, তো সবুজ গোলকেরটাকে দেখাই। সবুজ গোলকের একটা সেন্টার রয়েছে, সেটা মনে করো এটা, এবং অনুরূপভাবে লাল গোলকের একটা সেন্টার রয়েছে, সেটা মনে করো এটা। এই হচ্ছে আমাদের, দেখো লাল গোলকের অংশ কোনটা ছিল, এই যে নীল অংশটা, তাহলে এই হচ্ছে তার আলোক কেন্দ্র। এটা হচ্ছে লেন্সের একটা আলোক কেন্দ্র, এবং এই যে এই পাশের যেটা ছিল এটার জন্য কিন্তু ছিল এই পাশটা, তাই না? তো এইটা হচ্ছে তার আরেকটা আলোক কেন্দ্র। তো এটা যদি আমরা C1 ধরি, এটা ধরতে পারি C2, মানে সেন্টার 1 এবং সেন্টার 2। অনুরূপটা কিন্তু লক্ষ্য করা যায় অবতল লেন্সের ক্ষেত্রেও। কীভাবে? মনে করো এই একটা গোল এবং এই একটা গোল, তা আমি এই দুইটা জায়গাকে একটু জোড়া লাগিয়ে দিলাম। এবার তোমরা একটু মাঝখানের অংশটাকে খেয়াল করো, আমি কালো করে মার্ক করি। এই যে মাঝখানের এই অংশটাকে একটু খেয়াল করো, এই অংশটা কি একটা অবতল লেন্স হয়েছে না? হয়েছে। তো এই যে দেখো কীভাবে, এই যে অবতল হয়েছে, তো অবতল লেন্স। তাহলে দেখো এইটার জন্য কিন্তু একটা সেন্টার আছে এই পাশে, আবার এইটার জন্য কিন্তু একটা সেন্টার আছে এই পাশে। তাহলে দেখো এটাকে এখন আমরা C1, এটাকে আমরা C2 কল্পনা করতে পারি। এই ছিল আমাদের কি, একটা লেন্সের দুইটা করে বক্রতার কেন্দ্র থাকে, যেহেতু তারা দুইটা আলাদা আলাদা গোলক থেকে আসে। যদি আমি তোমাদেরকে প্রথম ক্ষেত্রে এরকম দেখিয়েছিলাম যে এই গোলকটাকে এখান দিয়ে কেটে এইভাবে, আবার এই পাশ দিয়ে কেটে, অফ হয়ে গেল কেন? আচ্ছা সরি, হাত লেগে অফ হয়ে গিয়েছে। তো দেখো আমি বলেছিলাম কি যে এইখান দিয়ে কেটে এইভাবে, তো এইভাবে করা যায়। আবার দুইটা ভিন্ন ভিন্ন গোলক নিয়ে, এই যে যেমন এইভাবে আর এইভাবে, এগুলো করা যায়। ওকে, তো এটা কোনো ম্যাটার করে না। ওকে, এরপর আমরা একটু পড়ার চেষ্টা করি আবার নিচের অংশগুলো। তো হাইলাইটার ইউজ করি। বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী কাল্পনিক সরল রেখাই হলো লেন্সের প্রধান অক্ষ। তাহলে দেখো লেন্সের প্রধান অক্ষটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যদি ছিল লেন্স, তাহলে দেখো এই যে এই পাশের জন্য বক্রতার কেন্দ্র ছিল এইখানে, আবার এই পাশটার জন্য বক্রতার কেন্দ্র ছিল এইখানে না? এই যে এই দুইটার মধ্য দিয়ে যেই লাইনটা টানা যায়, এটাকে আমরা বলি কি, প্রধান অক্ষ। প্রধান কি অক্ষ। ওকে, এবার দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান অক্ষের সমান্তরাল এইভাবে যেতে হবে।
প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সে, হ্যাঁ উত্তল লেন্সেই তো মিলিত হয় তাই না? এই যে দেখো তো, এই যে উত্তল লেন্সে কী হয়েছিল, এই বিন্দুটাতে মিলিত হয়েছিল এবং এরপরে পড়ি বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা কোন ক্ষেত্রে? অবতল লেন্স। এই যে দেখো যে ওরা কিন্তু মিলিত হয়নি, ওরা বিভিন্ন দিকে চলে গিয়েছে, কিন্তু এরপর পিছন দিকে মিলিত করে দেখলাম যে এই যে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, তো এটাকে বলা হয় কি? আমাদের ফোকাস। এটাকে কী বলা হয়? ফোকাস। এই যে লেন্সের প্রধান ফোকাস বলে। তো এই চিত্রে এফ হচ্ছে প্রধান ফোকাস। তো লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হলো কি লেন্সের ফোকাস দূরত্ব। তো এটা অলরেডি আমরা দেখেছি ফোকাস দূরত্ব কাকে বলে। এবার আমরা লেন্সের ক্ষমতাতে যাই। তাহলে লেন্সের ক্ষমতা কাকে বলে? এক কথায় দেখো, দুই প্রকার লেন্স যে আমাদের ছিল, এই যে এটা হচ্ছে আমাদের এক ধরনের লেন্স এবং এটা হচ্ছে আমাদের আরেক ধরনের লেন্স। এর কাজ কি? আলোকরশ্মিকে মিলানো, আর এর কাজ কি? আলোকরশ্মিকে এভাবে অপসৃত করা, তাই না? ছড়িয়ে দেওয়া। তাহলে দেখো, একটা লেন্সের আলোকরশ্মিকে অভিসারী করার ক্ষমতা অর্থাৎ মিলিয়ে দেওয়ার যে ক্ষমতা, অথবা অপসারী করার ক্ষমতা অর্থাৎ ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলে মূলত লেন্সের ক্ষমতা। ওকে, সেই ক্ষমতাটাকে কী বলা হয়? লেন্সের ক্ষমতা বলা হয়। অর্থাৎ অভিসারী লেন্সের ক্ষেত্রে মিলন ঘটানোর যে ক্ষমতা অর্থাৎ অভিসারী করার যে ক্ষমতা সেটা, আর অপসারী লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মিগুলোকে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা সেইটা। ওকে, এই হচ্ছে আমাদের কি? ক্ষমতা। তো ক্ষমতার এখানে সূত্র দেওয়া আছে। তো তোমাদের ক্ষমতা রিলেটেড অঙ্ক আসে, আমি সেই অঙ্কগুলো একটু দেখাবো তোমাদের। তার আগে আমরা যেটা করে এসেছি যে প্রতিসরণাঙ্ক, অলরেডি আমরা করেছি কি? প্রতিসরণাঙ্ক। তো তার অঙ্ক এবং ক্ষমতার অঙ্ক দুইটাই আমরা দেখব। তাহলে ক্ষমতা টপিকটা এখানে আপাতত থাকুক, এটা তোমরা শুধু একটু রিডিং পড়ে নিবে। তবে ক্ষমতা এবং প্রতিসরণাঙ্কের অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অধ্যায়টি শেষ হলে। তো চলো আমরা এখন চোখের ক্রিয়াতে যাই। তো চোখের ক্রিয়ায় কিভাবে দেখো, একটা মোমবাতি যেটা কিনা ছিল এরকম উপর দিকে, সেটা এরকম নিচের দিকে গঠিত হয়েছে। তো সেটা আমরা বলেছিলাম যে ইউটিউব থেকে আমরা ভিডিও দেখব যে লেন্সের ফোকাস এবং চোখের ক্রিয়া, এই দুইটা টপিক সম্পর্কিত দুইটা ভিডিও, ছোট্ট ভিডিও আমরা দেখব। তো চলো সেই ভিডিওগুলো একটু দেখে আসি। ওকে, তোমরা দেখো এখানে যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কিন্তু এখানে গিয়েছে, তাই না? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে সমান্তরাল আলোকরশ্মিগুলো গিয়েছে, তাই না? এগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমি একটু মুছে দিলাম। এবার এই সমান্তরাল আলোকরশ্মিতে দেখো, এই যে এই পাশ থেকে, এই যে দেখো এখান থেকে কিন্তু একটা লেন্সকে ধরা হচ্ছে। তো এই লেন্সটা এখন যদি আমি সামনে এনে দিই আলোকরশ্মিগুলো, তাহলে কি ঘটে আমরা একটু দেখি। তো আমরা ভিডিওটাকে প্লে করি। তাহলে এখানে একটু দেখো যে আমাদের এই একটা পয়েন্টে কিন্তু মিলিত হয়ে গেল, তাই না? তো চলো আমরা ভিডিওটাকে আবার একটু দেখার চেষ্টা করি শুরু থেকে। ওকে, তোমরা খেয়াল করো যে ওই যে ফোকাস বলে একটা পয়েন্টকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, তাই না? ওইখানে মিলিত হয়ে গেল। এবার দেখো অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়। তো দেখো অবতল লেন্সে কিন্তু এই যে দেখো আলোকরশ্মিগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে গিয়েছে, তাই না? আলোকরশ্মিগুলো কি হয়েছে, এই যে দেখো এখানে এই দিকে চলে গিয়েছে একটা, এই দিকে চলে গিয়েছে, ওই দিকে চলে গিয়েছে, ওই দিকে চলে গিয়েছে, কিন্তু তারা সবাই দেখো এই যে এইখানে মার্ক করা একটা পয়েন্টে কিন্তু মানে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, তাই না? তো এই তো আমরা দেখলাম যে উত্তল এবং অবতল লেন্সের ফোকাস কীভাবে কাজ করে। তো চলো এবার আমরা আরও একটা ভিডিও দেখি। তো এবার আমরা যে ভিডিওটা দেখব যে এই যে দেখো এখানে একটা মোমবাতি রাখা আছে এবং সামনে একটা লেন্স রাখা আছে, যেটা কিনা আমাদের চোখের লেন্সও কিন্তু অনেকটা এরকমই। আমরা চোখের ছবিটা একটু পরেই দেখব। তো আপাতত শুধু এতটুকুই বোঝো যে চোখের লেন্সটা মূলত এই যে আমাদের উত্তল লেন্স যেটা দেখানো আছে এইরকম। তো এই লেন্সে দেখো মোমবাতিটা সামনে রাখা হলে কিভাবে একটা উল্টানো প্রতিবিম্ব গঠিত হয় সেটাই আমরা এখন একটু দেখি। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। দেখো কীভাবে উল্টানো একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই না? ওই যে দেখো ডান পাশে, লেন্সের ডান পাশে মোমবাতিটা উল্টানো, তাই না? উল্টানো কিন্তু। ওকে, তো আমরা ভিডিওটাকে অফ করে দিলাম, কারণ ভিডিও যদি বেশি বড় হয় সেক্ষেত্রে ইউটিউব রেস্ট্রিকশন দিতে পারে।
তো ভিডিওটা আমরা দেখলাম, ভিডিওটা আসলে বড় হয়ে গিয়েছে কিনা আমি বুঝতেছি না। যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমার ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করব ঠিক সেই মুহূর্তেই ভিডিওটা রেস্ট্রিকশন দিয়ে ইউটিউব ব্যান করে দেবে। তো দেখা যাক কি হয়। প্রায় 50 মিনিটের মতো ভিডিও রেকর্ড করা হয়ে গেছে। এখন যদি ব্যান হয় তাহলে আসলে বিপদ। আচ্ছা, এবার আমরা একটু ওপেন এআই ব্যবহার করে চোখের চিত্রটা দেখে আসি। এখানে তোমাদের বইয়ে যে চিত্রটা দেখানো হচ্ছে চোখের, সেটা কোনো কিছু মার্ক করা নেই। ওকে, তাই আমি এমন একটা চিত্র তোমাদেরকে দেখাতে চাচ্ছি যেখানে অনেক কিছু মার্ক করা আছে। তো চলো আমরা একটু চ্যাটজিপিটিতে যাই, দেখি সেখানে আমাদের জন্য কী চিত্র রাখা আছে। দেখো, আমি ওকে আগে থেকেই চিত্রটা এঁকে রেখেছি, যে একটা চোখের চিত্র আঁকতে বলেছে, ও কিন্তু এঁকে দিয়েছে খুব সুন্দরভাবে। তো এইখানে তোমরা একটু খেয়াল করো, যে আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখো, এই হচ্ছে আমাদের চোখের লেন্স। আর আমরা কিন্তু চোখের জাস্ট এই অংশটুকুকেই বাইরে থেকে দেখি, এই অংশটুকু। আর বাদ বাকি দেখো, আমি যদি একটু কালারটাকে চেঞ্জ করে তোমাদেরকে দেখাই, বাদ বাকি এই যে এত বড় একটা অংশ, এটা কিন্তু সম্পূর্ণটা কোথায় থাকে? ভিতরে থাকে। আই বল বলা হয় এটাকে। হ্যাঁ, এটা সম্পূর্ণটা ভিতরে থাকে। তাহলে আমি একটু এগুলো মুছে দিলাম। এবার তোমরা একটু খেয়াল করো, দেখো যে মূলত চোখ কিভাবে দেখে। ধরো এখানে একটা বস্তু আছে যার নাম আমি দিলাম এ। তো এ থেকে এভাবে আলো আসবে, এর নিচ থেকে এভাবে আলো আসবে, তাই না? তো আমরা তো জানি যে উত্তর লেন্সে যদি আলোকরশ্মি সমান্তরালে আসে তাহলে কি ফোকাসে গিয়ে মিলিত হয়। তো চোখের ওই একটা স্বাভাবিক চোখ যেটা কিনা সুস্থ, সেটার লেন্সটা এমনভাবে তৈরি করা যাতে কিনা ফোকাসটা এই জায়গাতে আসে, ফোকাসটা যাতে এই জায়গাতে আসে, অর্থাৎ যাতে এইখানে মিলিত হয় গিয়ে এইখানে। কারণ দেখো, এখানে যদি মিলিত না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অপটিক নার্ভগুলি রয়েছে, এই যে দেখো, এই যে শিকড় বাঁকারের মতো ছড়ানো ছেটানো, এগুলোকে কিন্তু বলা হয় অপটিক নার্ভ। তো এই নার্ভগুলো তো ওই সংকেতটাকে গ্রহণ করে আমাদের এই দিক দিয়ে ব্রেনে নিয়ে যেতে পারবে না। এই দিক দিয়ে গিয়ে ও কিন্তু এক পর্যায়ে ব্রেইনে চলে যাবে। ওকে, তো এখন যদি আমাদের এই জায়গাটাতে মিলিত না হয় তাহলে তো ব্রেনে নিতে পারবে না, তাই না? এই কারণে এইখানে মিলিত হতে হবে। এবার দেখো কি হয়, আমরা কিন্তু ওই যে ভিডিওতে দেখেছিলাম যে মোমবাতি থেকে উপরের অংশের আলোটা দেখো নিচে নেমে গেল, তাই না? আর নিচের অংশের আলোটা দেখো উপরে উঠে গেল। তার মানে এর যে উপরের মাথা সেটা নিচে নেমে গেল আর নিচের মাথা উপরে, এরকম একটা চিত্র কিন্তু এইখানে এই জায়গাটাতে কিন্তু এরকম একটা চিত্র গঠিত হয়েছে। বাট এটা যখন ব্রেনে যায় তখন একটা জটিল প্রক্রিয়ায় এটাকে আবার সোজা বানানো হয়, এরপরেই আমরা দেখতে পাই। ওকে, তো এই ছিল আমাদের চোখের ক্রিয়া। আচ্ছা, এবার আমরা আবার আমাদের বই ফিরে যাই। এই তো বইটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের বই ওপেন হয়ে গেছে। এবার আমরা চোখের ক্রিয়াটা দেখলাম। তো এখন আমরা এগুলো একটু রিডিং করার চেষ্টা করি যে আমরা কীভাবে দেখতে পাই। তো তোমরা 8ম শ্রেণীতে এগুলো নিয়ে পড়েছো, কীভাবে দেখতে পাই সে নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, দেখো, চোখের উপাদানগুলোর মাঝে রয়েছে রেটিনা, চোখের লেন্স, একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া। তো এই অংশগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখানো হয়নি, বাট আমি যে ছবিটা দেখিয়েছিলাম, আমরা যদি আবার একটু ছবিটাতে যাই, সেখানে কিন্তু সব দেখানো হয়েছে। দেখো, এই যে এই জায়গাটাকে বলা হয় কর্নিয়া। আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। ওকে, এই যে দেখো, এই যে জায়গাটা, এটা হচ্ছে কর্নিয়া। তারপরে এই অংশটাকে বলা হয় আইরিশ, এটা তো চোখের মনি, কালো, দেখতেই পাচ্ছ। এই জায়গাটাকে বলা হয় লেন্স, এই যে লেন্স আঁকা আছে, কত সুন্দর লেন্স। দেন সিলিয়ারি বডি বলা হয়, যেগুলো কিনা চোখটাকে যে নিচের দিকে এইদিকে আবার ওইদিকে উপরের দিকে টেনে ধরে রেখেছে। হ্যাঁ, কনজাংক্টিভা বলা হয় যে বাইরের অংশটাকে। তো এগুলো এত কিছু জানতে হবে না, আমাদের যে কয়েকটা আছে, যে আমাদের কর্নিয়া আছে, আইরিশ আছে, লেন্স আছে এবং ভিট্রিয়াস তরল এবং একুয়াস তরল। একুয়াস হিউমারটা এখানে দেখায়নি হয়তো ভুলে। তো আরেকটা অংশ থাকে যে একুয়াস তরল, এখানে বলা আছে ভিট্রিয়াস তরল, আরেকটা থাকে কি একুয়াস তরল। তো যাই হোক, ওটা আমাদের দেখায়নি, তো আমাদের দরকার নেই, আমরা এগুলো একটু মুছে দিই। ওকে, এবার আমরা আবার একটু পড়া শুরু করি যে তোমরা লেন্স কীভাবে কাজ করে
এ সম্পর্কে একটু ধারণা পেয়েছো, তাই নিশ্চয়ই বুঝতে পারছো চোখের লেন্স একটি অভিসারী লেন্সের মতো কাজ করে। অবশ্যই আমরা দেখলাম অভিসারী লেন্স সবসময় উল্টো প্রতিবিম্ব গঠন করে, যে খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদের চোখও কী করে, উল্টো প্রতিবিম্ব গঠন করে। তো ক্যামেরায় ছবি তোলার জন্য এইভাবে প্রতিবিম্ব তৈরি করা হয়। যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলোক সেই লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তো রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোন কোষগুলো সেই আলো গ্রহণ করে। তাহলে দেখো এখানে দুটো টার্ম আছে, রড কোষ এবং কোন কোষ। তো এটা হচ্ছে চোখের দুই ধরনের কোষ, নামগুলো একটু মনে রাখবে যে চোখের রড কোষ এবং কোন কোষ থাকে। আচ্ছা, তাকে তড়িৎ বা আলো গ্রহণ করে, তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে। স্নায়ু অর্থাৎ ওই যে অপটিক নার্ভগুলি ছিল এই যে চোখের এই যে পিছনের দিকে যেই অপটিক নার্ভগুলি গিয়েছিল এই দিক বরাবর, সেই স্নায়ুর কথা বলছে। এগুলো স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। ওকে, তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে কোন কোষগুলোর তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝে দেয়। কোনগুলি বলো তো? এই যে কোন কোষ। কোন কোষগুলির কাজ কি? কোন কোষগুলির কাজ হচ্ছে এরা তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। অন্যদিকে রড কোষ, এই যে রড কোষ, এই রড কোষের কাজ কি? রড কোষগুলি কম আলোতে সংবেদনশীল হয়। রড কোষগুলি কম আলোতে সংবেদনশীল হয় এবং কোন কোষগুলি বেশি আলোতে সংবেদনশীল হয়। এজন্য জ্যোৎস্নার অল্প আলোতে আমরা রড কোষগুলোর কারণে দেখতে পাই, কারণ জ্যোৎস্নার অল্প আলো থাকে কিন্তু কোনো রং কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, দেখবা রাতের বেলায় ওই লাল, খয়েরি, কালো, নীল, নেভি ব্লু সব দেখবা কালো দেখা যায়, একেবারে কালো। আবার দেখবা হলুদ, তারপরে টিয়া কালার বা হালকা সবুজ, এগুলো আবার সব এক কালার দেখা যাচ্ছে। তার মানে রঙের পার্থক্য কিন্তু বুঝতে পারি না, কারণ তখন কিন্তু কোন কোষ কাজ করে না, তাই না? রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে মস্তিষ্ক সোজা করে নেয় বলে আমরা যে বস্তুটি যেরকম সেরকমই দেখে থাকি। তো এই কথা তো অলরেডি বলেছি, তাই না, যে মস্তিষ্ক একটা জটিল প্রক্রিয়ায় ওই উল্টানো প্রতিবিম্বটাকে আবার সোজা করে নেয়। ওকে, তো এখন আমরা নতুন আরেকটা টপিক একটু পড়ি, সেটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। তো স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। জাস্ট এটা একটু মুখস্থ রেখো। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা কোন জায়গায় রাখলে সবচাইতে ভালো দেখতে পাবো, সেটাই হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তো সেই দূরত্বটা যদি কখনো বেড়ে যায় তাহলে আমরা ঠিকঠাক মতো দেখতে পাবো না, আবার যদি কমে যায় সেক্ষেত্রেও ঠিকঠাকভাবে দেখতে পাবো না। অর্থাৎ চোখের খুব কাছে নিয়ে আসলে ঠিকঠাকভাবে দেখতে পাবো না, আবার যদি চোখ থেকে খুব বেশি দূরে নিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাবো না, তাই না? কারণ আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। ওকে, তো এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট যে পড়াটা, যে চোখের ত্রুটি এবং তার প্রতিকার। তাহলে আমাদের এখানে চোখের দুই ধরনের ত্রুটির কথা বলা আছে। তো এই ত্রুটির ক্ষেত্রে তোমাকে প্রথমত ত্রুটির সংজ্ঞা লিখতে হবে। যেমন দেখো, দুই ধরনের ত্রুটিতে বলা আছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, এটার ইংরেজি নাম একটু মুখস্থ রাখতে হবে, যে মায়োপিয়া। আরেকটা কি? শর্ট সাইটেডনেস। আচ্ছা, শর্ট সাইটেডনেস। আচ্ছা, আর দীর্ঘ দৃষ্টিকে হাইপারমেট্রোপিয়া। তো এই নাম দুটা মুখস্থ রাখলে হবে, যে হ্রস্ব দৃষ্টি মায়োপিয়া এবং দীর্ঘ দৃষ্টিকে হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ, কেননা অনেক সময় তোমাদের এই ইংরেজি নাম দিয়ে কিন্তু এসে পড়ে। হ্যাঁ, ইংরেজি নাম দিয়ে অনেক সময়ই প্রশ্ন এসে পড়ে যে মায়োপিয়া হলে, আচ্ছা এমন হচ্ছে কেন, যে মায়োপিয়ার ক্ষেত্রে কী করণীয়, মায়োপিয়া কেন হয় এবং এটা দূর করার জন্য কী করণীয়। আবার অনেক সময় আসে হাইপারমেট্রোপিয়া দিয়ে। ওকে, আবার অনেক সময় সংজ্ঞা আসে যে মায়োপিয়া কাকে বলে, তো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, এটা মায়োপিয়া। ওকে, তাহলে আমরা ইংরেজি নামগুলো একটু গুরুত্বের সহিত পড়ব। এবার আসো আমরা হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি বলতে কী বুঝি। যেমন হ্রস্ব দৃষ্টি, ওর নামের মধ্যে কী আছে? হ্রস্ব মানে কি? কাছের। তার মানে ও কী করে? কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরেরটা দেখতে পায় না। যেমন দেখো এখানে লেখা আছে যে কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরেরটা দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলে। তো এরূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। কারণ কি? কারণ হচ্ছে ওর তো হ্রস্ব দৃষ্টি, তাই না? ও হচ্ছে কাছেরটা দেখে দূরেরটা দেখে না। তার মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্ব 25 ছিল সেটা থেকেও যদি অনেক সময় কাছে নিয়ে আসা হয় তাহলেও ও ভালো দেখতে পায়, কারণ ও তো হ্রস্ব দৃষ্টি, তাই না? তো নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি হয়ে থাকে। কি কি কারণ? যেমন যদি চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় বা ফোকাস দূরত্ব
কমে যায়। আচ্ছা, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় বা ফোকাস দূরত্ব কমে যায়, আর কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, এই দুইটা কারণে কি হয়? এই দুইটা কারণে হ্রস্ব দৃষ্টি হয়। তো কেন, আমরা একটু বোঝার চেষ্টা করি এখন কেন। আমরা একটু চিত্র এঁকে, লেন্সের চিত্র এঁকে এই ব্যাপারটাকে বুঝবো। ওকে, দেখো এখানে আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করবো যে হ্রস্ব দৃষ্টি কেন কাছেরটা দেখতে পাই এবং কেন দূরেরটা দেখতে পায় না। কাছেরটা কেন দেখতে পাই? কারণ ধরো যে এই হচ্ছে আমার চোখের লেন্স, এবং মনে করো যে এই চোখটা হ্রস্ব দৃষ্টির রোগে আক্রান্ত। তো আমি ধরলাম যে খুব কাছে থেকে একটা বস্তু থেকে আলো এলো। তো আমাদের তো চোখের ওই যে একটা জায়গা ছিল এরকম, ওই জায়গাটাকে কি বলা হয়? মানে ওই জায়গাটাতে কি মিলিত হতে হবে, তাই না? ওই জায়গাটাতে মিলিত হতে হবে না? হ্যাঁ। তো মনে করো যে কাছ থেকে যদি আলোকরশ্মি এরকমভাবে আসে, তাহলে ওইখানে মিলিত হয়, খুব তাড়াতাড়ি মিলিত হয়। তার মানে হ্রস্ব দৃষ্টি সে কাছেরটা দেখতে পেল, ঠিক আছে? এবার মনে করো আলোকরশ্মি আসছে দূর থেকে, ধরো এই যে এখানে আছে বস্তু, আর এই অনেক দূরে আমরা ধরলাম লেন্স আছে। তখন কি হয়? আলোকরশ্মি তো লেন্স পর্যন্ত তো আসবে, সমস্যা নেই, কিন্তু লেন্স পর্যন্ত এসে ওই যে যেই চোখের যে জায়গায় মিলিত হতে হবে সেইখানে না হয়ে ওর তো অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, তাই না? অর্থাৎ ওর মিলিত করে দেওয়ার ক্ষমতা বেড়ে গেছে, তাই তো? তখন কি হয়? এই দেখো কোন জায়গায় মিলিত হলো, এইখানে। তো এইখানে কি কোনো অপটিক নার্ভ আছে? নেই তো। অপটিক নার্ভগুলি কিন্তু আমাদের এই যে এই জায়গাগুলিতে থাকে, তাই না? এই জায়গাগুলিতে থাকে অপটিক নার্ভ। তাহলে এখানে তো কোনো অপটিক নার্ভ নেই, তাই ও কিন্তু স্পষ্ট দেখতে পায় না। এখন ওকে স্পষ্ট দেখানোর জন্য কি করতে হবে? ওর ঠিক এই জায়গাটাতে এমন একটা লেন্স লাগিয়ে দিতে হবে যে কিনা অভিসারী ক্ষমতাকে কমায়, অপসারী ক্ষমতাকে বাড়ায়। তাই আমরা দেখো অবতল লেন্স ব্যবহার করলাম, কারণ আমরা পড়ে এসেছিলাম যে অবতল লেন্স কী করে? অপসৃত করে, মানে ওর হচ্ছে অপসারী ক্ষমতা আছে। তাহলে দেখো এই পরের চিত্রটা কেমন হবে তাহলে, যখন আমরা এই লেন্স লাগিয়ে দিলাম, এর পরের চিত্রটা এখন কেমন দেখা যাবে? এর পরের চিত্রটা হবে এমন যে এই দূর থেকে আলোকরশ্মি গেল, দূর থেকে কি গেল? আলোকরশ্মি গেল, যাওয়ার পরে দেখলো যে ওর চোখের সামনে একটা চশমা লাগানো, যেটা কিনা অবতল লেন্সের চশমা। এরপরে আছে কি? ওর চোখের লেন্স, আর এইখানে আছে ওই যে সেই চোখের যে জায়গাটা যেখানে মিলিত হতে হবে, তাই তো? তাহলে ও যদি নর্মালি আসতো, এই যে দেখো এই চিত্রে, আমি একটু এই চিত্রটাতে এটা একটু মোছার চেষ্টা করি। হ্যাঁ, এই চিত্রে দেখো নর্মালি যখন আলোকরশ্মি দুটো আসলো, তখন কিন্তু ও যেহেতু অভিসারী ক্ষমতা বেশি, তাই ও কিন্তু আগে অভিসার ঘটিয়ে ফেলেছে, তাই না? আগে মিলিত করে ফেলেছে। কিন্তু এই আলোকরশ্মি দুটাই যে এই চিত্রে, লাস্টের চিত্রে আলোকরশ্মি দুইটা যখন আসলো, ও দেখো আগেই কিন্তু একটু অপসৃত হয়ে গেল, তাই না? আগেই কিন্তু একটু অপসৃত হয়ে গেল। এখন অভিসারী ক্ষমতা যদিও বেশি, বাট আলোকরশ্মি দুটা তো দূরে, তাই না? তখন যখন ওদেরকে চাপ দিয়ে মেলানোর চেষ্টা করে, ওরা কিন্তু ঠিক জায়গা মতো গিয়ে মিলিত হয়। এই হলো আমাদের সমাধান। তাহলে আমরা যদি আরেকবার একটু সামারি করি, আমি একটু ভিন্ন কালার ইউজ করি, আমরা একটু এই চিত্র তিনটাকে একটু সামারি করব। যেটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টি, অর্থাৎ সে কাছের জিনিস দেখে কিন্তু দূরেরটা দেখে না। কেন দেখে না? কারণ হচ্ছে তার অভিসারী ক্ষমতা বেড়ে যায়, অথবা কি অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, কমে যায়। আচ্ছা, এবার দেখি যে কাছের জিনিস দেখে কেন? কারণ দেখো কাছের থেকে আলোকরশ্মি আসলো এবং তাড়াতাড়ি মিলিয়ে দেওয়ার কারণেও ঠিক জায়গা মতো গিয়ে মিলিত হলো, সমস্যা নেই। কিন্তু যখনই দূর থেকে আলোকরশ্মি আসে, তখন ও তো তাড়াতাড়ি মিলিয়ে দিবে, তাই না? এখন যেহেতু দূর থেকে আসছে, তাই আরও আগে মিলিত হয়ে গেল। কারণ দেখো, মনে করি যে এই আলোকরশ্মিটা এতটুকু পথ অতিক্রম করেই মিলিত হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে ঠিক আছে, এই চিত্রের ক্ষেত্রে ঠিক আছে যে যেহেতু কাছ থেকে এসেছিল, তাই এতটুকু পথ অতিক্রম করে ওরা মিলিত হয়ে গেল। কিন্তু এই চিত্রে তো আর পথ তো এতটুকু না, পথ তো আরও বড়, তাই না? কিন্তু মনে করো এতটুকু যাওয়ার পরেই ও মিলিত করার ঘটনা শুরু করে দিল। তো এই যে মিলিত করে দিল অনেক আগেই, তাই তো? ও যেহেতু দূর থেকে এসেছে, তাই আগে মিলিত হয়ে গেল। কিন্তু এই সমস্যা আমরা দূর করব কিভাবে? একটা অবতল লেন্সকে ব্যবহার করে। এই একটা অবতল লেন্সের চশমা আমরা পরে নিলাম চোখের সামনে। উদ্দেশ্য কি আমাদের? উদ্দেশ্য হচ্ছে যাতে আগে অভিসার না ঘটে।
যাতে আলোকরশ্মিগুলো একটু অপসৃত হয়ে থাকে আগে থেকে। তাই দেখো এই যে দূর থেকে আলোকরশ্মি এলো এসে দেখলো যে চোখের সামনে একটা চশমা, এবং সেই চশমাটা এমন একটা চশমা যেটা কিনা আলোকরশ্মিকে দূরে সরিয়ে দেয়। কারণ আমাদের তো টার্গেট এটাই, তাই না? আমরা চাই না যে আলোকরশ্মি এইখানে মিলিত হয়ে যাক, আমরা চাই একটু দূরে গিয়ে মিলিত হোক। তাই ওদেরকে আগে থেকেই দূরে দূরে রাখলাম, তাই ওরা মিলিত হওয়ার সময়ও আর একটু দূরে দূরে গিয়ে ঠিক জায়গা মতোই মিলিত হলো। এই ছিল আমাদের হ্রস্ব দৃষ্টি এবং তার প্রতিকার। এবার আমরা দেখব দীর্ঘ দৃষ্টি এবং তার প্রতিকার। তো আমি এই চিত্রগুলো একটু মুছে দিলাম। দীর্ঘ দৃষ্টি এবং তার প্রতিকার। তো দীর্ঘ দৃষ্টি কেন হয় সেটা আমরা একটু বই থেকে আগে দেখে আসি, এরপর আমরা দীর্ঘ দৃষ্টি এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। ওকে, তো দীর্ঘ দৃষ্টি আমরা এই তো দীর্ঘ দৃষ্টিতে চলে এলাম। তো দেখো, যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায়, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কি দূরের বস্তু স্পষ্টভাবে দেখে কিন্তু কাছের বস্তুটা দেখতে পায় না। হ্যাঁ, এখন কি দূরেরটা দেখে কিন্তু কাছেরটা দেখে না, তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। তো সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। কেন হয়? যে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায়। হ্যাঁ, এখন মূলত দেখো এই চিত্রটা একটু খেয়াল করো, যে অভিসার ঘটাতে হবে এইখানে, কিন্তু যেহেতু অভিসারী ক্ষমতা হ্রাস পেয়েছে তাই দূরে গিয়ে মিলিত হয়, মানে আগে করতে পারেনি, পরে গিয়ে করেছে। তো ওইখানে অর্থাৎ চোখের পরে গিয়ে মিলিত হচ্ছে, ওই জায়গায় মিলিত হয়তো লাভ নেই, কারণ আমাদের অপটিক নার্ভগুলি কোথায়? এই যে এই জায়গাটাতে, তাই না? হ্যাঁ, তো এটা আমরা ওইরকম চিত্রকে দেখবো। আমরা একটু আগে পরে নেই। আরেকটা হচ্ছে কি, যে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, আচ্ছা আমরা সম্ভবত আগেরটাতে কমে গেলে বলেছিলাম, তো আগেরটা কী হবে? বেড়ে গেলে হবে। হ্যাঁ, আগেরটা কী হবে দেখো, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, আমি সম্ভবত ভুলে হ্রাস পাই বলেছিলাম, তো তোমরা ওটা একটু কারেকশন করে নেবে। হ্রস্ব দৃষ্টিতে কী হয়? অক্ষিগোলকের ব্যাসার্ধটা বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে যায়, যার কারণেই তো ওই যে অক্ষিগোলক বড় হয়ে পিছনে চলে গিয়েছিল আর আলোকরশ্মি আগেই মিলিত হয়ে গেছিলো। অক্ষিগোলক বড় হয়ে পিছনে চলে গিয়েছিল, আলোকরশ্মি আগেই মিলিত হয়ে গেছিলো, তাই না? তার মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ কী হলো? বৃদ্ধি পেল। আর অভিসারী ক্ষমতা কী হলো? এটাও বৃদ্ধি পেল, কারণ খুব তাড়াতাড়ি মিলন ঘটে ফেলেছে এখানে। আর এই যে আমরা অবতল লেন্স দিয়ে আগে থেকে একটু দূরে সরিয়ে রাখলাম যাতে দূরে গিয়ে মিলিত হয়, তাই না? অক্ষিগোলকের ব্যাসার্ধ যদিও বৃদ্ধি পেয়েছে, বাট আমরা আলোকরশ্মিটাকে সরিয়ে ওর কাছে পাঠিয়ে দিলাম এরকম করে। হ্যাঁ, ওকে, এবার আমরা দেখব দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে। তো দীর্ঘ দৃষ্টি কী হয়? যে অক্ষিগোলকের ব্যাসার্ধটাই যায় কমে। তো আমরা চলো আবার সেই পৃষ্ঠাতে যাই একটু। এই হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে খালি পেজ আছে একটা, তো আমরা এই খালি পেজের মধ্যে, হ্যাঁ কোথায় যেন, এই যে এই জায়গাটা খুব বড়সড় একটা জায়গা খালি। তো এখানে আমরা আবার একটু দীর্ঘ দৃষ্টিটা দেখার চেষ্টা করি। তো দীর্ঘ দৃষ্টি কী হবে? চোখের লেন্স তো আমাদের নর্মাল ওইটাই থাকবে। তো যখন দূর থেকে আলোকরশ্মি আসে, অনেক দূর থেকে আসতেছে আলোকরশ্মি, তখন দেখো এই যে আমাদের চোখের লেন্সের পিছনে কী আছে? ওই যে ওইরকম এই জায়গাটাতে কি থাকে বলো তো? অপটিক নার্ভ, তাই না? তো এখানে কি হয়েছে, যে যখন দূর থেকে আলোকরশ্মি এসেছে, ওর তো অভিসারের ক্ষমতা কমে গেছে, তাই না? তার মানে ও কিন্তু দূরে দূরে গিয়ে মিলিত করাবে। তো এই যে দূরে দূরে গিয়ে মিলিত করালো, কিন্তু যেহেতু এটা আলোকরশ্মি দূর থেকে এসেছিল তখন কোনো ঝামেলা হয়নি, কিন্তু যখন কাছ থেকে আলোকরশ্মি আসে, মনে করো এই যে দ্বিতীয় চিত্র আমাদের, এটা আমাদের কি হলো? আলোকরশ্মি এলো খুব কাছে থেকে, কিন্তু আচ্ছা এই চিত্রটা একটু মুছে আবার রাখি। আলোকরশ্মি মনে করো এই হচ্ছে আমাদের লেন্স, এই হচ্ছে আমাদের চোখের সেই জায়গা, এবং আলোকরশ্মি মনে করলাম খুব কাছে থেকে এলো। এখন ও কি কাছে মিলিত করবে নাকি দূরে মিলিত করবে? ও তো দূরে নিয়ে যাবে, তাই না? কারণ ওর তো অভিসারী ক্ষমতাটা কমে গিয়েছে, তাই তো? ও কী করলো? দূরে নিয়ে একেবারে বাইরে পাঠিয়ে দিল। তো এই জায়গায় গিয়ে মিলিত হলো। এখন এই জায়গায় মিলিত হয়তো কোনো লাভ নেই, তাই না? এখানে তো কোনো চোখ দেখতে পাবে না, তার মানে দেখো দূর থেকে দেখতে পেলো কিন্তু কাছ থেকে দেখতে পেলো না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা যদি কোনোভাবে এই আলোকরশ্মি দুইটাকে ধরে চাপাচাপি করে এখানে মিলিত করে দিতে পারি, আলোকরশ্মিগুলোকে কী করবো? আগে থেকেই ধরে একটু কাছাকাছি এনে রাখবো, যাতে ওরা আগে মিলিত হয়, অত দূর পর্যন্ত না যায়। তো সেই কাজটা করবে কে? সেই কাজটা করবে আরেকটা অভিসারী লেন্স। তো এইখানে দেখো এবার আমাদের এই যে এ বিন্দু ছিল, কাছ থেকে আলোকরশ্মি এলো, এসে মনে করো ও আগে থেকেই দেখলো যে একটা চশমার মধ্যে এরকম একটা লেন্স লাগানো,
এবং এরপরে মনে করো আমাদের আছে চোখের লেন্স, এরপর আছে চোখের ওই আমাদের ওই জায়গা, নির্দিষ্ট জায়গা। তো দেখো এখন আমাদের টার্গেট কিন্তু আগের চেয়ে উল্টা। আগে কি করেছিলাম, আগে টার্গেট রেখেছিলাম যাতে আলোকরশ্মি দূরে সরে যায়, আর এখন টার্গেট রাখছি যেহেতু আলোকরশ্মি দূরে সরে গিয়েছে আমাদের নিয়ে আসতে হবে কাছে। তো কাছে যদি আনতে হয় আলোকরশ্মিকে কি আগে ভাগে মিলিত করে দিতে হবে না? হ্যাঁ। তো এখন দেখো এই যে আলোকরশ্মিকে আগে ভাগেই একটু করে কাছের দিকে চেপে ধরলাম, কারণ এই লেন্সের কাজই হলো কি আলোকরশ্মিকে উভয় পাশ থেকে চেপে ধরে মিলিত করে দাও। এখন দেখো যখন চোখের মধ্যে গিয়ে পড়লো, এই যে ঠিক জায়গা মতো মিলিত হলো, পিছনে আর গেল না। কেন গেল না? কারণ এই আলোকরশ্মি দুটা তো আগে থেকেই একটু করে মিলিত হয়েছিল, তাই না? আগে থেকেই কিন্তু একটু করে এই যে নিজেদের কাছে এসে পড়েছিল, তাই পরস্পর মিলিত হতে খুব বেশি দূরত্ব নেয়নি, অর্থাৎ বাইরে চলে যায়নি। তার মানে আমরা বুঝলাম এই সমস্যাটার সমাধান করতে হলে একটা উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে। ওকে, একটা উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে। এবার যদি আমরা একটু সামারি করি আবার ভিন্ন কালার কালি ইউজ করে, দেখো কী হয়েছিল, দীর্ঘদৃষ্টি হয়েছিল। তার মানে দূর থেকে আলোকরশ্মি এলে যদি অভিসারী ক্ষমতাটা কম, কিন্তু তাতে কী হয়েছে, দূরে গিয়ে মিলিত হয় এবং চোখের উপরে মিলিত হয়। কিন্তু যখনই কাছ থেকে আসে ওর তো অভিসারী ক্ষমতা কম, তাই না? তার মানে ও যখন দূরে গিয়ে মিলিত হয় তখন বাইরে চলে যায়, আলোকরশ্মি বাইরে চলে যায়। এর জন্য কী করতে হবে, আলোকরশ্মি যাতে বাইরে চলে না যায় আগে থেকে একটু চাপ দিয়ে ধরতে হবে দুই পাশ থেকে, তাই তো? চাপ দিয়ে ধরতে হবে মানে কি আগে থেকে ওদেরকে অভিসার ঘটাতে হবে। তো অভিসার ঘটায় কোন ধরনের লেন্স? অভিসার ঘটায় আমাদের উত্তল লেন্স। তো এই যে উত্তল লেন্স দিয়ে আমরা যে দুটো আলোকরশ্মি এসেছিলো তাদেরকে আগে থেকে একটু করে চাপ দিলাম, যাতে করে ফাইনালি গিয়ে আরও চাপ খেয়ে জায়গা মতো মিলিত হয়ে যায়। এই ছিল আমাদের উত্তল এবং অবতল লেন্সের অর্থাৎ চোখের ত্রুটি। ঠিক আছে, তো আমরা আবার ফিরে যাই ওখানে। এবার একটু পড়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু রিডিং পড়ি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এটা একটু মুছে দিই। হ্যাঁ, আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করি। প্রথমত আমরা পড়বো হ্রস্ব দৃষ্টি। তো দেখো আমরা একটু হাইলাইট করে পড়ি। আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ এই পর্যন্ত পড়েছিলাম। এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে কী হয়, প্রতিসরণের পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে তৈরি করে। হ্যাঁ, একটু সামনে তৈরি করতেছে, এই যে এই জায়গাতে তৈরি করে ফেলতেছে, তাই তো? আমি একটু মুছে আবার মার্ক করে দেখাবো। এই যে এই জায়গাটাতে তৈরি করে ফেলছে, অর্থাৎ সে এই যে এই জায়গাটাকে বলা হয় রেটিনা, এইখানে না তৈরি করে আগেই তৈরি করে ফেলেছে। তার মানে এখন ওকে দূরে সরিয়ে দিতে হবে। তাই এই ধরনের লেন্স ব্যবহার করে আগে থেকে দূরে সরিয়ে রাখলাম যাতে ওই জায়গা থেকে মিলিত হতে পারে। ঠিক আছে, তো সেটাই কিন্তু বলা হচ্ছে। প্রতিকারকে এই ত্রুটি দূর করার জন্য একটু অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এই যে অবতল লেন্সের চশমা আমরা ব্যবহার করলাম, এখানে ফোকাস দূরত্ব হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। যার ফোকাস দূরত্বটা কি, ফোকাস দূরত্বটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এটা একটু মুখস্থ রাখবে। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে কাজ করে, তাই লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরও পিছনে তৈরি হবে। এই যে দেখো এরকম করে যদি একটু দূরে সরিয়ে দিয়েছি, তাই ফোকাস দূরত্ব আরও দূরে চলে গিয়েছে এবং পিছনে গিয়ে মিলিত হয়েছে। ওকে, এই ছিল আমাদের কি হ্রস্ব দৃষ্টি। ওকে, এবার দেখো দীর্ঘ দৃষ্টিটা একটু পড়ি। তো ওই পর্যন্ত তো পড়েছিলাম, প্রতিকারটা জাস্ট আমরা দেখি একটু, যে যেহেতু ও বাইরে গিয়ে মিলিত হয়েছিল তাই ওকে আগে ভাগে মিলিত করতে হবে। তো দেখো ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি লেন্সের পরপর দুইবার প্রতিসারিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে। হ্যাঁ, এই যে দেখো প্রথমত এইখানে একবার মিলিত হলো, আবার এইখানে আরও মিলিত হচ্ছে, তার মানে ফোকাস দূরত্ব কমে যাচ্ছে। ওকে, তো এই যে রেটিনা আরোর উপর পড়বে। এবার দেখো লাস্ট টপিক আমাদের চোখ ভালো রাখার উপায়। তো চোখ ভালো রাখার উপায় তোমরা এগুলো একটু রিডিং পড়ে নেবে। হ্যাঁ, এখানে তেমন কিছু নেই, এটা জাস্ট একটু রিডিং পড়ে নেবে। আচ্ছা, এবার আমরা একটু এই প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করি। যে স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? তাহলে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য কি? এটির ক্ষমতা ধনাত্মক আমরা জানি। এটার মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা। দেখো উত্তল লেন্স তো এরকম ছিল, এটা কিন্তু মধ্যভাগ সরু না, মধ্যভাগ মোটা আর প্রান্তভাগ সরু, তাই না? তার মানে 2 নম্বরটা ভুল। 3 নম্বরে দেখো সমান্তরাল আলোকরশ্মি একটি বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ,
এই যে এইভাবে যদি যায় দেন ওই জায়গাটা থেকে মিলিত হয়, তার মানে এটা আবার সঠিক, অর্থাৎ 1 ও 3 সঠিক। এবার আমরা পরেরটা ক্যান্সার করি। উদ্দীপক উল্লিখিত চোখের ত্রুটিকে কী বলা হয়? দেখো তো, উদ্দীপক উল্লিখিত চোখের ত্রুটিটা কি হয়েছে, যে ওর কিন্তু অভিসারী ক্ষমতা বেড়ে গিয়েছে, তাই না? অভিসারী ক্ষমতা কি হয়েছে? বেড়ে গিয়েছে, তার মানে এটা হ্রস্ব দৃষ্টি। এটা হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টি, এই যে আগে ভাগেই মিলিত হয়েছে। এখন যদি আমরা এই ধরনের লেন্স ব্যবহার করি তাহলে একটু দূরে সরে যাবে, একটু দূরে সরে যাবে এবং ঠিক জায়গা মতো গিয়ে মিলিত হবে। এই ত্রুটির কারণ কোনটি? এই ত্রুটির কারণ হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া, এই যে ক নম্বর। ওকে, এবার আমরা এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। সে যদি শ্রেণীকক্ষের পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না, তার মানে দেখো পিছনে বসে দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার কিন্তু হ্রস্ব দৃষ্টি, মানে কাছেরটা দেখে কিন্তু দূরেরটা দেখে না। অন্যদিকে সেজিতের বাবা টেবিলে খবরের কাগজ রেখে চেয়ার বসে পড়তে গেলে কাগজের রেখে স্পষ্ট দেখতে পায় না, স্পষ্টভাবে দেখার জন্য খবরের কাগজটা সে আরও দূরে সরিয়ে ধরেন, তার মানে তার ক্ষেত্রে কিন্তু দীর্ঘ দৃষ্টি, তার মানে সে কাছেরটা দেখে না কিন্তু দূরেরটা দেখে। এবার আসো আলোর প্রতিসরণ কাকে বলে? তাহলে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যম প্রবেশ করলে দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনের ঘটনায় কি বলো? এই দিক পরিবর্তনের ঘটনায় কি প্রতিসরণ না? হ্যাঁ। একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 20 সেন্টিমিটার ব্যাখ্যা করো, তার মানে ওই ব্যক্তিটা 20 সেন্টিমিটার দূরে কোনো কিছু রাখলে সবচাইতে ভালো দেখতে পায়। এটাই ছিল তার ব্যাখ্যা। ওকে, চোখের ত্রুটি, চোখের কোন ধরনের ত্রুটিতে সেজুতি আক্রান্ত ব্যাখ্যা করো। তো সেজুতি দূরের লেখা দেখে না কিন্তু কাছেরটা দেখে, তার মানে সেজুতির দীর্ঘদৃষ্টি। এবার দীর্ঘদৃষ্টিটা তোমরা দীর্ঘদৃষ্টি কাকে বলে এবং তার প্রতিকার ব্যাখ্যা করবে। সেজুতির বাবা কোন ধরনের লেন্সের চশমা ব্যবহার করে তার সমস্যা কাটিয়ে উঠতে? আচ্ছা দেখো, সেজুতির বাবা কিন্তু দূরেরটা দেখে কিন্তু কাছেরটা দেখে না। কেন কাছেরটা দেখে না? কেন? কারণ কাছেরটা যদি আসে, এই যে সেজুতির বাবার লেন্স যদি এরকম হয় এবং এটা যদি হয় সেজুতির বাবার রেটিনা, সে কী করে যে কাছেরটা এলে ওই চোখের বাইরে গিয়ে মিলিত হয়, তাই না? তো এই ক্ষেত্রে কী করতে হবে? সরি, এক্ষেত্রে এই যে এরকম, হ্যাঁ এরকম একটা লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ উত্তল লেন্স, যাতে করে এটাতে আগেই একটু মিলিত করে দেয়, আগেই একটু মিলিত করে দেয়, যাতে ওই দূর পর্যন্ত না গিয়ে এইখানে মিলিত হয় গিয়ে, হ্যাঁ এইখানে মিলিত হয়। তো এই ছিল কোন ধরনের চশমা সে ব্যবহার করবে, তাহলে উত্তল লেন্সের চশমা। ওকে, উত্তল লেন্সের চশমা। চিত্রকে ব্যাখ্যা করতে বলেছে, এই যে দেখো রশ্মি চিত্রকে বিশ্লেষণ করো। ওকে, এরপর হচ্ছে লেন্স কাকে বলে? তাহলে কি দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম লেন্স বলে এটাকে। একটি লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টার। তো লেন্সের ক্ষমতা কিন্তু আমরা এখনও পড়িনি, ওই টপিকটা আমরা বাদ রেখেছি, তাই ওটা পরে পড়ব। আমরা এই প্রশ্নের উত্তর করে এরপরে পড়ব। হ্যাঁ, 1 নং চিত্রে এক্স দর্পণটি ব্যবহার করা হয়েছে কেন? দেখো 1 নং চিত্র, ওই যে পাহাড়ি রাস্তায় কি দর্পণের ব্যবহার তো কেন করা হয়েছে? এটা পাহাড়ি রাস্তায় দর্পণের ব্যবহার থেকে একটু রিডিং করে নেবে, ওটাই আনসার। 2 নং চিত্রে গাড়িটিতে পি কিউ আর দর্পণের ভূমিকা। দেখো পি কিউ এবং আর দর্পণ, এই যে এই দুইটা পি দর্পণ এবং আর দর্পণ হচ্ছে সাইড ভিউ মিরর, আর এটা কি রিয়ার ভিউ মিরর, তাই না? এগুলোর ব্যাখ্যা তোমরা একটু বই থেকে পড়ে নেবে, এগুলো বোঝানোর তেমন কিছু নেই। ওকে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি। যে পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায় কেন? দেখো কেন দেখা যায় আমরা একটু এখানে খেয়াল করি। এটা মনে করো পানি আর এটা মনে করো বায়ু। তো এই যে পানিতে মনে করো একটা মাছ আছে এখানে, তো এখান থেকে যখন আলোকরশ্মি এইভাবে যাবে, দেখো আলোকরশ্মি যখন গেল ও কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে না, কারণ ঘন থেকে হালকাতে যাচ্ছে। দেখো ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেল না। এখন দেখো তো মাছের অবস্থান কোথায়? এই যে এই জায়গাতে উঠে গেল, কিন্তু মাছ অ্যাকচুয়ালি ছিল এইখানে, এখন উঠে গেছে এইখানে। তো বলবা আলোর প্রতিসরণের কারণে ওপরে দেখা যায়। একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে কি বুঝো? 2 মিটার বলতে বুঝি যে লেন্সটা সমান্তরাল আলোকরশ্মিকে 2 মিটার দূরে মিলিত করবে, অথবা লেন্সটা সমান্তরাল আলোকরশ্মিকে ওই যে প্রতিশ্রুত করলো মনে হবে যে 2 মিটার দূর থেকে আসছে, 2 মিটার দূর থেকে আসছে বলে মনে হবে। কম্পিউটার কাজ করার ক্ষেত্রে কত সময় পরপর বিরতি নেওয়া উচিত? এটা একটু গাইড থেকে পড়ে নেবে, কত সময় পরপর বিরতি নেওয়া উচিত। এটা সম্ভবত আমাদের এই যে চোখ ভালো রাখার উপায়ের মধ্যে বলা আছে। ওকে, বাতাস থেকে আলো স্বচ্ছ মধুর মধ্যে দিয়ে প্রবেশ করলে কী ঘটবে? দেখো বাতাস থেকে মধু, তো মধু কিন্তু ভারী, তাহলে হালকা থেকে ভারীতে এলে অবিলম্বের দিকে সরে আসবে। ওকে, পানির প্রতিসরণাঙ্ক 1.33 কথাটি ব্যাখ্যা করে। এটা হচ্ছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওয়াটার মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33।
3 ওকে, এই ছিল আমাদের ব্যাখ্যা। এবার আমরা আমাদের সর্বশেষ টপিক যেটা, যে লেন্সের ক্ষমতা পড়ব আমরা, এবং সেই সাথে আমরা প্রতি স্মরণাঙ্ক দিয়ে অঙ্ক করব 2টা। ওকে, তাহলে চলো লেন্সের ক্ষমতার অঙ্ক এবং প্রতি স্মরণাঙ্কের অঙ্ক আমরা একটু দেখে আসি। তাহলে আমরা সেই প্রথম দিকের পেজে একটু যাই, ওইখানে বড় একটা জায়গা খালি আছে, সেখানে আমরা এই টপিক 2টা একটু দেখব। ওকে, তো আমরা প্রায় এসে পড়েছি। হ্যাঁ, তো এগুলো আমি একটু মুছে দিচ্ছি। আমরা এখানে কী কী দেখব? লেন্সের ক্ষমতা এবং লেন্সের প্রতি স্মরণাঙ্কের যেই অঙ্ক। ওকে, তাহলে দেখো লেন্সের ক্ষমতা। তো লেন্সের ক্ষমতা কাকে বলে? দেখো, এই যে উত্তল লেন্স, এটার কাজ কি? অভিসার ঘটানো। এই যে অবতল লেন্স, এটার কাজ কি? যত বেশি পারে ছড়াই দেওয়ার কাজটা করে এবং পেছনের দিকে ওই যে মিলিত হবে, তাই না? তার মানে দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী করার এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিশ্রিত করার যেই ক্ষমতা, সেটাকেই মূলত বলা হয় কি? লেন্সের ক্ষমতা। ব্যাস, এই ছিল আমাদের ক্ষমতার সংজ্ঞা। বই থেকে সুন্দর মতো পড়ে নেবে। এবার সে ক্ষমতা দিয়ে আমরা অঙ্ক করি। তো আমরা যখন ক্ষমতার অঙ্ক করব, তখন অবশ্যই লেন্সটা মাথায় রাখতে হবে যে লেন্সটা কি উত্তল নাকি অবতল। যদি লেন্সটা এরকম উত্তল হয় তাহলে প্লাস, এবং যদি লেন্সটা এরকম অবতল হয় তাহলে মাইনাস। এর কারণ কি? এর কারণ হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে প্লাস, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে মাইনাস। এবার আমরা 2টার জন্য 2টা অঙ্ক করি। এটাকে ধরলাম আমরা 1 নং এবং এটাকে ধরলাম আমরা 2 নং। তো ক্ষমতার সূত্র P = হচ্ছে 1/f। তাহলে এবার যদি একটা প্রশ্ন এরকম থাকে যে দেখো কোয়েশ্চেন 1, এটা হচ্ছে আমার ওই উত্তল লেন্স রিলেটেড। আমি বলে দিলাম যে ফোকাস দূরত্ব, একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? 50 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে 1/f, আর ইউনিটটা হচ্ছে ডায়োপ্টার। ইউনিটটা ডি। এই ডি এর মিনিং হচ্ছে কি? ডায়োপ্টার। তো 50 সেন্টিমিটার, এবং ফোকাস দূরত্ব অবশ্যই মিটারে নিতে হবে। এই যে ফোকাসের সাথে আমি ব্রেকেটে এম লিখে দিলাম, কারণ ফোকাস দূরত্বটা অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে আমরা ক্ষমতা পি বের করব 1/f দিয়ে। এখন দেখো এফ কত? 50 সেন্টিমিটার। এটা যেহেতু কোশ্চেন 1-এর জন্য, তার মানে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এই তো দেখো এখন আর কোনো ঝামেলা হবে না, যে এটা সম্পূর্ণটাই কার জন্য? উত্তল লেন্সের জন্য। তো উত্তল লেন্সের উত্তল লেন্সের ফোকাস দূরত্ব তো আমরা জানি প্লাস, তাই না? তাহলে এটা হবে প্লাস 50 সেন্টিমিটার, কিন্তু অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে কত? 50/100 দ্বারা যদি ভাগ করি তাহলে মিটারে চলে যায়, এবং এটা হবে 0.5 মিটার। এবার আমরা এই সূত্রে এটা বসাবো। তাহলে 1/0.5, এখানে প্লাস লিখতেও পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু ফাইনালি অবশ্যই এখানে যেই মানটা বের হবে 2 ডায়োপ্টার বের হবে। এই যে এটার মান, হ্যাঁ, এই যে 1/0.5 মান হচ্ছে 2 ডায়োপ্টার। তাহলে এখানে কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে, যেহেতু এটা উত্তল লেন্স। এবং তোমাদের প্রশ্ন কিন্তু উল্টাটাও থাকতে পারে। কেমন সেটা একটু দেখাই আমি। যেমন প্রশ্নে এইরকম থাকতে পারে যে ক্ষমতা দিয়ে দিবে, তোমাকে ফোকাস দূরত্ব বের করতে বলবে। তো মনে করো কোয়েশ্চেনটা এইভাবে আছে, এই আমি কোয়েশ্চেন লিখছি। কোয়েশ্চেন আছে এইভাবে যে একটা উত্তল লেন্সের ক্ষমতা পি দেওয়া আছে তোমাকে, প্লাস 2 ডায়োপ্টার, তার তুমি ফোকাস এফ বের করো। তাহলে আমরা তো জানি পি সমান কত? 1/f। বা তাহলে এফটাকে বামে নিয়ে আসো আর পিটাকে ডানে নিয়ে যাও, তাহলে এটা কত হবে? 1/p। এবার তুমি জাস্ট মান বসো 1/2। এটা কত আসে? 0.5। এটা কিন্তু অবশ্যই মিটারে আসবে, তাই না? এরপর তুমি চাইলে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করে দিতে পারো। এই মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়। তো তুমি যদি 100 দ্বারা গুণ করো 50 সেন্টিমিটার পাবা। ওকে, তাহলে দেখো ক্ষমতা দেওয়া আছে, ফোকাস বের করলাম। আবার ফোকাস দেওয়া থাকলে ক্ষমতা বের করতে পারি। আমরা 2 ধরনের অঙ্কই করতে পারলাম।
এবার জাস্ট সেম অঙ্ক আমরা কি করব, আমরা এবার অবতল লেন্স দিয়ে সেম দুটো অঙ্ক করে ফেলব। ওকে, তাহলে আসো অবতল লেন্স আমরা অঙ্কটা করি। মনে করো একটা অবতল লেন্স, তো এটার ক্ষেত্রে কী হবে, মাইনাস হবে, তাই না? তো কোয়েশ্চেন 1-এ আমি বললাম যে ফোকাস দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে 50, আচ্ছা এটা 50 না ধরে 20 ধরি, কারণ আমরা একটু ভেরিয়েশন আনার চেষ্টা করি। 20 সেন্টিমিটার ধরে নিলাম। তো 20 সেন্টিমিটার যদি ধরে নেই সেক্ষেত্রে কি হয়, এবার আমরা পি বের করতে বললাম যে পি সমান হর। তাহলে দেখো ফোকাস দূরত্ব, এটা যেহেতু অবতল লেন্স তাই আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিতে পারি, তাই না? এবং আমি তো বলেছিলাম যে এটাকে অবশ্যই মিটারে নিতে হবে, তাহলে -20 ডিভাইডেড বাই 100, এটা হয় -0.2 মিটার। এবার আমরা পি বের করি, তাহলে পি সমান কত, 1/f সমান কত, 1/-0.2 মিটার সমান কত, মাইনাস আর মাইনাস তো থাকলো, আর 1/0.2 হচ্ছে 5 ডায়োপ্টার। এই যে ক্ষমতা পি, তার মান হচ্ছে -5, একক হচ্ছে কি ডায়োপ্টার। এবার এই অঙ্কটাই ঘুরিয়ে আসতে পারে কিভাবে, কোয়েশ্চেন 2-তে যাই আমরা। কোয়েশ্চেন 2-তে দিতে পারে এই অঙ্কটা, জাস্ট কী করবে, ওই যে আগেরটার মতো যে ফোকাস দূরত্ব দেওয়া থাকবে তোমাকে ক্ষমতা দেওয়া থাকবে। কোয়েশ্চেন 2 ক্ষমতা মনে করে দেওয়া হচ্ছে যে পি সমান -5 ডায়োপ্টার, তাহলে এফ সমান কত। তাহলে দেখো মাইনাস দেখেই কিন্তু বুঝে গিয়েছি যে এটা একটা অবতল লেন্স। তাহলে আমরা জানি পি সমান কত, 1/f, বা তাহলে এফ সমান কত হবে, 1/p হবে, সমান কত, 1/p কত, -5, তাই না? এটা হবে কত, 0.2, এবং অবশ্যই মাইনাস হবে। এটা কিন্তু মিটারে বের হয়েছে, ঠিক আছে? এবার এই মিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে -20 সেন্টিমিটারে তুমি নিয়ে যেতে পারো। এই ছিল আমাদের লেন্সের ক্ষমতা এবং ক্ষমতা রিলেটেড 4 ধরনের ম্যাথ, অর্থাৎ উত্তল লেন্স দিয়ে ক্ষমতা এবং ফোকাস, অবতল লেন্স দিয়ে ক্ষমতা এবং ফোকাস। তোমরা গাইড বই থেকে এই ধরনের অঙ্ক করবে। এবার আমরা আমাদের যে প্রতিসরণাঙ্ক ছিল সেটা দিয়ে একটু অঙ্ক করার চেষ্টা করি। প্রতিসরণাঙ্ক দিয়ে অঙ্ক করি। তাহলে প্রতিসরণাঙ্ক কী ছিল, sin i বাই sin r, তাই না? sin i বাই sin r। তো দেখো এখানে 2 ধরনের অঙ্ক থাকতে পারে, একটা হচ্ছে এরকম চিত্রকে, আরেকটা বলে দিবে জাস্ট। তো চিত্রকে শুরুতে দেখে আমি এইভাবে মনে করে এই যে এরকম, তাহলে এই কোণটা হচ্ছে i এবং এই কোণটা কি r। তো তোমাকে i সমান দিয়ে দিল মনে করো যে 60 ডিগ্রি, আর r সমান দিয়ে দিল মনে করো 30 ডিগ্রি, এবং বললো প্রতিসরণাঙ্ক কত। তাহলে প্রতিসরণাঙ্ক এটা কত, sin i বাই sin r। sin i কত, 60 ডিগ্রি, তাহলে sin 60 বাই sin 30। sin 60 ডিগ্রির মান কত, √3/2 ডিভাইডেড বাই sin 30 এর মান কত, 1/2। এটাকে যদি কাটাকাটি করো এটা আসবে কত, √3। এবার এটার মান ক্যালকুলেটরে কত আসবে, সম্ভবত 1.33 না সামথিং কিছু একটা আসবে হয়তো। তো তোমরা এটা একটু ক্যালকুলেট করে নেবে। আমি একটু দেখার চেষ্টা করি যে এটার মান ঠিক আছে কিনা, যদি এটা চেক না করলে হয়, কারণ এতটুকু কাজ তো তোমরা করতেই পারো, তাই না? তারপরেও আমি একটু দেখে দিই যে কত ছিল, √3, তাই তো, 1.73 আসছে। এটা আসলে 1.33 না, 1. কত, 73। তাহলে এই 3টা মুছে দিলাম, এখানে লিখে দিলাম 7। ওকে, √3 1.73। ওকে, তো এই গেল আমাদের একটা টাইপের অঙ্ক। এখন এই অঙ্কটা তোমাদেরকে একটু ঝামেলা করলে করতেও পারে, যদি আমার মনে হয় না যে করবে, তবে যদি করে তাই আমি একটু দেখিয়ে দিতে চাই যে কী ধরনের ঝামেলা থাকতে পারে। ঝামেলা থাকতে পারে এরকম যে তোমাদেরকে কনফিউজড করার জন্য মনে করো এই চিত্রগুলো এবং অ্যাঙ্গেল দিয়ে দিল এইখানে একটা, এটা দিয়ে দিল মনে করো 30 ডিগ্রি, আর এটা দিয়ে দিল 60 ডিগ্রি। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে এই 30 হচ্ছে আপতন কোণ এবং 60 হচ্ছে প্রতিসরণ কোণ, বাট এটা কিন্তু অ্যাবসলিউটলি রং অ্যান্সার। কারণ কি, কারণ আমরা
যখন এগুলো বেসিক পড়েছিলাম তখন দেখেছিলাম যে আপতন কোণ বা প্রতিসরণ কোণ দুইটাই তৈরি হয় কোথায়? অবিলম্বের সাথে, তাই না? অবিলম্বের সাথে। তাহলে পুরোটা তো 90, এই পাশটা যদি 30 হয় এই পাশটা কত হবে? 60। এখানেও সেম, পুরোটা 90, এই পাশটা যদি 60 হয় তাহলে এই পাশটা কত হবে বলো? 30। তাহলে অঙ্কটা সেম আগের অঙ্কই, যে ইটা সমান সাইন আই বাই সাইন আর। তাহলে কত? সাইন 60 ডিভাইডেড বাই সাইন 30। তো এখানে মান বসে কাটাকাটি করলে 1.73 তোমরা পাবে। ওকে, তো এই ছিল আমাদের অধ্যায় রিলেটেড যত থিওরি এবং প্রশ্ন। এবার আমরা একটু দেখার চেষ্টা করি বোর্ডে কিভাবে প্রশ্ন আসে এখান থেকে, বা দু একটা সৃজনশীল আমরা একটু দেখি এখান থেকে। ওকে, তাহলে দেখো, এই হচ্ছে আমাদের একটা সৃজনশীল। যেমন আমরা শুধুমাত্র প্রশ্নগুলো একটু যদি দেখি, এটা কি আসছে বন্ধ করলাম, হ্যাঁ একটু ছোটো করে নিই। ওকে, দেখো এখানে আমি অ্যাডটা একটু অফ করে দিই। ওকে, তাহলে দেখো এখানে যে আলোর প্রতিসরণ কাকে বলে, লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়, এগুলো অলরেডি আমরা শিখে ফেলেছি, তাই না? আলোর প্রতিসরণ আমরা জানি, লেন্সের ক্ষমতা আমরা জানি। পাপিয়ার চোখের সমস্যার কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। তো পাপিয়া দেখো কী করে, যে রাত জেগে টেলিভিশন ও কম্পিউটার গেম খেলে, ইদানিং ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখাগুলো দূর থেকে ঝাপসা লাগে। হ্যাঁ, তার মানে দূরেরটা দেখে না, অর্থাৎ তার কি, সে দূরেরটা দেখে না, মানে কাছেরটা দেখে কিন্তু দূরেরটা দেখে না, তার মানে তার হ্রস্ব দৃষ্টি, তাই তো? রোগের প্রতিকার হিসেবে কোন ধরনের চশমা ব্যবহার করবে সে? যদি কাছেরটা দেখে কিন্তু দূরেরটা দেখে না, তখন কি, তখন কিন্তু এই ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, অর্থাৎ অবতল। ঠিক আছে, এরপর আমরা একটু স্ক্রল করে দেখি, এখানেও এই যে রাস্তার বাঁকে আমাদের ব্যবহার করতে হবে কীভাবে। অর্থাৎ চোখের সমস্যা, দেখো চোখের সমস্যা দিয়ে কিন্তু এই যে চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত, বিভিন্ন ধরনের প্রশ্ন চোখের ত্রুটি দিয়ে। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু চোখের ত্রুটি নিয়ে কথা বলা আছে, প্রত্যেকটা প্রশ্নে, এভরিথিং, হ্যাঁ, চোখের ত্রুটি নিয়ে কথা বলা আছে। তাহলে তোমরা অঙ্কের চাইতে বেশি গুরুত্ব দিবে ওই চোখের ত্রুটি দুইটা। তো ওই দুইটা যদি তোমরা এখনও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদেরকে ওটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রশ্ন দেখলাম, আমরা বইয়ের থিওরি দেখলাম, আমরা ইউটিউব থেকে বিভিন্ন অ্যানিমেশন দেখেছি, আমরা খুব ভালো মতো সবগুলো থিওরি পড়েছি, আমরা বই রিডিং করেছি এবং বইয়ের প্রশ্ন সলভ করেছি, এবং এই অধ্যায় রিলেটেড কী ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো দেখেছি, এবং এর বাইরেও আমরা অতিরিক্ত কিছু সৃজনশীল দেখেছি। তো এইভাবে যদি তোমরা পড়তে পারো, আশা করি অবশ্যই তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি সমস্যা থাকে, বিশেষ করে চোখের ত্রুটিতে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি বুঝতে না পারো আমাকে পার্সোনালিও জানাতে পারো। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।